ড্রয়িং এর শুরু করবো আর কি। ঠিক আছে, আমরা সবাই শুরু করি আর কি। অটোক্যাড রান করার পর আমরা নিউ থেকে শুরু করবো, তাই না? নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পরে আমরা আমার ইনস্টল করার জন্য যে ফাইল লাগবে সেটাও পাবেন। ইনস্টল করার জন্য যে ভিডিও লাগবে সেই ভিডিওটাও আছে এখানে। ঠিক আছে, কিভাবে ইনস্টল করবেন প্রসেসটাও কি, এটা হচ্ছে আপনার ফাইলটা। ঠিক আছে, 3.76। আপনার যদি ফাইল না থাকে লাগে পেন ড্রাইভ দিয়ে নিতে পারেন, ল্যাপটপ থাকলে ইনস্টল করে নিতে পারেন, আর যদি বাসায় ডাউনলোড করে নিতে চান এটাতে ঢুকে এই দুটা ডাউনলোড করে নেবেন। এটা হচ্ছে কিভাবে ইনস্টল করবেন সেটার ভিডিও। ঠিক আছে, এটা গুগল ড্রাইভ আছে, আমি লিংক দিচ্ছি, ওই লিংকে ক্লিক করলে আপনারা ওখানে দুটা ফাইলই পাবেন। ঠিক আছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। ওকে, আচ্ছা আমরা শুরু করি। তাহলে আমরা অটোক্যাড নতুন ফাইল শুরু করার পরে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের অবশ্যই আমরা কোন ইউনিটে কাজ করব সেই ইউনিটটা সেট করতে হবে। আমরা সাধারণত আমাদের বাংলাদেশে সিভিল ইঞ্জিনিয়াররা কোন ইউনিটে কাজ করেন? হ্যাঁ, এটা তো হচ্ছে অটোক্যাডের কথা বলতেছি, নরমাল ইউনিটের কথা বলছি, ফিট ইঞ্চি, তাই না? কিন্তু আমাদের বিএনবিসি বা বর্তমানে এসআই ইউনিট ফলো করে, সেখানে দেখবেন আপনি সিডিএ রাজুকে ড্রয়িং করতে গেলে আপনাকে মিটার মিলিমিটারে কাজ করতে হবে। কিন্তু এখন আমাদের দেশে প্র্যাকটিক্যাল ফিল্ডে কি ম্যাক্সিমামই ফিট ইঞ্চি প্রচলিত আছে। ঠিক আছে, তো মিটার সেন্টিমিটার মিলিমিটার ড্রয়িং করাটা একটু ইজি, মানে আপনি যেটাই করেন না কেন করতে পারবেন, একটা পারলে আপনি অবশ্যই অন্যটা পারবেন। ঠিক আছে, শুধুমাত্র ডাইমেনশনিং করার সময় একটু কি করতে হবে, এদিক ওদিক করতে হয়, সেটা আমরা ডাইমেনশন ক্লাসে খুব ডিটেইলসে আসবো। তাহলে অটোক্যাডে ইউনিট সেট করতে হয় দুই জায়গায়, একটা হচ্ছে ড্রয়িং করার জন্য ড্রয়িং ইউনিট, আর একটা হচ্ছে ডাইমেনশন দেওয়ার জন্য ডাইমেনশন ইউনিট। ঠিক আছে, আমরা প্রথম দিকে অবশ্যই শুধুমাত্র ড্রয়িং ইউনিট নিয়ে কাজ করবো, যখন ডাইমেনশন নিয়ে আসবো অনেক কথাবার্তা বলবো তখন ডাইমেনশন ইউনিট নিয়ে আমরা কথাবার্তা বলবো। ঠিক আছে, তাহলে নরমালি ড্রয়িং ইউনিট শুরু করার জন্য আমাদের শর্টকাট হচ্ছে ইউএন, সবাই ইউএন লিখে এন্টার করি। দেখাবো, আসতেছে, আগে এটা দেখি, এটা দেখাবো পরে আমি আবার। ঠিক আছে, তাহলে ইউনিট, এখানে ইউনিটের মধ্যে আমি খুব সংক্ষেপে অল্প করে বলে যাচ্ছি আর কি, যেহেতু এত বেশি করার কথা না। আমাদের এখানে অটোক্যাডে যখন ঢুকবো ড্রয়িং ইউনিটের মধ্যে, এখানে অটোক্যাড 5 ধরনের ইউনিটের ব্যাপারে বলা আছে, তার মধ্যে এই দুইটা এবং এই দুইটা মোটামুটি একটা সাথে সামঞ্জস্য আছে। আমরা যদি ফিট এবং ইঞ্চিতে কাজ করতে চাই তাহলে অটোক্যাড আপনাকে ফিট ইঞ্চিতে কাজ করতে বলতে কি, আমরা যদি ইঞ্চি এবং ফিটের কনভার্সন নিয়ে কাজ করতে চাই তাহলে অটোক্যাডে যে দুইটা ইউনিট কাজ করে কনভার্সন নিয়ে ফিট এবং ইঞ্চির, সে দুইটা হচ্ছে আর্কিটেকচার এবং ইঞ্জিনিয়ারিং। তার মানে আপনি ফিট এবং ইঞ্চি ইউনিটে যদি কাজ করতে চান অটোমেটিক কনভার্সন হবে। আপনি যদি 14 ইঞ্চি দেন 14 ইঞ্চিতে 1 ফিট 2 ইঞ্চি হয়ে যাবে, বা ফিট ইঞ্চি সিম্বল দিয়ে আপনি কাজ করতে চান তাহলে আপনাকে আইদার আর্কিটেকচার আইদার ইঞ্জিনিয়ারিং, এই দুইটার মধ্যে যে কোনো একটা সেট করলে হবে। ওকে, কোনটা সেট করবো সেটা তো আমরা পরে আসি, এবং দুইটার মধ্যে পার্থক্য কি সেটাও পরে বুঝবো আর কি। এরপরে ডেসিমাল এবং ফ্র্যাকশনাল, এই দুইটা দিয়ে আপনি রিয়েল ওয়ার্ল্ডের যে কোনো ইউনিটে কাজ করতে পারবেন। ওই শুধুমাত্র ওই দুইটা ইউনিট কি করে রাখছে, এমন ভাবে বানাইছে ওরা যাতে ফিট এবং ইঞ্চি জিনিসটা থাকে। ঠিক আছে, অন্য যে কোনো ইউনিট যেমন মিটার সেন্টিমিটার মিলিমিটার কিলোমিটার, পৃথিবীর অন্য যে কোনো ইউনিটে যদি আপনি কাজ করেন আপনি আইদার ডেসিমাল ইউজ করবেন আইদার কি ফ্র্যাকশনাল ইউজ করবেন। ঠিক আছে, মানে আপনি যদি কোনো একটা ড্রয়িং করছেন সব ফিটে, তাও আপনি কিন্তু ডেসিমাল ফ্র্যাকশনাল ইউজ করতে পারবেন, কিন্তু যে ফিট সিম্বল আসবে না, কনভার্সনটা থাকবে না। ঠিক আছে, তাহলে ইঞ্চি এবং ফিটের যে কনভার্সন, সেই কনভার্সনটা একমাত্র পসিবল কোন ইউনিটে, আর্কিটেকচার এবং। এই জন্য আমরা বলি যে আমরা ফিট এবং ইঞ্চিতে কাজ করার সময় করতে হলে এককে কাজ করতে হলে আপনি আর্কিটেকচার সেট করবেন অথবা ইঞ্জিনিয়ারিং সেট করবেন। আর অন্য যে কোনো রিয়েল ওয়ার্ল্ডের, মানে আমাদের পৃথিবীতে যতগুলা ইউনিট প্রচলিত আছে সকল ইউনিটের যে কোনো ইউনিটে যদি আপনি কাজ করতে চান আপনি আইদার ডেসিমাল আইদার ফ্র্যাকশনাল, এই দুইটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারবেন। এখন দুইটার মধ্যে পার্থক্য কি? ডেসিমালের সহজ বাংলা হচ্ছে দশমিক। দশমিক তো বুঝছিলেন নাকি? আমি যদি বলি আপনাকে 100.25 বা 100.25, এই যে দশমিক আকারে যদি কোনো ভ্যালু দিতে চান তখন আপনার ইউনিট হতে হবে কি ডেসিমাল। আপনি যদি এই একই জিনিসটাকে যদি এভাবে দিতে চান 100.25 কে আমরা কি লিখতে পারি 1 and 4 লিখতে পারি না, এটা হচ্ছে ভগ্নাংশ আকারে। তার মানে ফ্র্যাকশনাল সহজ বাংলা হচ্ছে কি ভগ্নাংশ। তাহলে কোন একটা ইউনিটে আপনি কাজ করতে চান তার ভ্যালু গুলো আপনি ডেসিমাল আকারে দশমিক আকারে দিতে চান তাহলে আপনি কোনটা সেট করবেন ডেসিমাল, আর যদি ভগ্নাংশ আকারে দিতে চান তখন আপনি কি। তো এখানেও ড্রয়িং ইউনিটের ক্ষেত্রে এটা তেমন বেশি, মানে ড্রয়িং ইউনিটে যদি আপনি ফ্র্যাকশনালও রাখেন
তারপর আপনি দশমিক আকারে ভ্যালু দিতে পারবেন। মানে অটোকেটে অতটুকু কি কম্প্যাটিবিলিটি করা আছে। তার মানে আপনি আইদার ডেসিমাল সিলেক্ট করেন, ফ্র্যাকশনাল সিলেক্ট করেন, তেমন কোনো ডিফারেন্স নেই। কিন্তু যখন আমরা ডাইমেনশন ইউনিটে যাব তখন সে ইফেক্ট করবে। যখন ডাইমেনশন ইউনিটে যাব তখন ডেসিমাল দিলে সে কি আকারে দেখাবে? দশমিক আকারে দেখাবে। আর যখন ফ্র্যাকশনাল দেখাবো তখন ভগ্নাংশ আকারে দেখাবে। ঠিক আছে, আমরা বলছি, বুঝতে পারছেন তো নাকি দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে? একটা ডেসিমাল মানে দশমিক, ফ্র্যাকশনাল মানে ভগ্নাংশ। ঠিক সেম আর্কিটেকচারাল এবং ইঞ্জিনিয়ারিং এর মধ্যেও ডিফারেন্স হচ্ছে সেটা। আর্কিটেকচারাল এবং ইঞ্জিনিয়ারিং মধ্যে সেটা বলতে ফিট ইঞ্চিতে তো কাজ করবে, সাথে সাথে ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে দশমিক আকারে আর আর্কিটেকচারালটা হচ্ছে ভগ্নাংশ আকারে। বুঝতে পারছেন? আমরা সেটার ইফেক্টটা দেখি। আমি যদি একটু চেঞ্জ করি, এখানে ইঞ্জিনিয়ারিং করলাম, ইঞ্জিনিয়ারিং করছি, এখানে স্যাম্পল আউটপুটে যদি খেয়াল করেন ভ্যালুটা আছে 1.5000 ইঞ্চি, তাহলে দশমিক আকারে শো করতেছে, তাই না? তার মানে এটা ডেসিমালে আছে কিন্তু ফিট ইঞ্চিতে কাজ করবে। ওকে, আর আমি যদি আর্কিটেকচারালে যাই ভ্যালুটা দেখাচ্ছে এভাবে, তাই না? 1.5 মানে 1.5 কে এভাবে দেখাবে। এটা একটা স্যাম্পল আউটপুট দেখাচ্ছে। তার মানে ওটা কি আর্কিটেকচারালটা অ্যাকচুয়ালি যখন আপনি ডাইমেনশন দিব তখন আমরা দেখবো। আমরা দেখবেন আমি এখন যদি ইঞ্জিনিয়ারিং ও কাজ করে যখন আমরা ডাইমেনশন দিব, সবাই ডাইমেনশন যখন কি আমরা প্রফেশনালে আমরা ডাইমেনশন গুলা ফ্র্যাকশনাল আকারে শো করি। তার মানে আমি এখানে ইউনিটটা ইঞ্জিনিয়ারিং রাখলেও আমরা যখন ডাইমেনশন দিব তখন কোন ইউনিট সেট করতে পারবো? আর্কিটেকচারাল সেট করতে। আপনি যে ইউনিটে কাজ করেন না কেন, এখানে এক ইউনিটে কাজ করছেন, পরবর্তীতে ইউনিটটা ডাইমেনশন দেওয়ার সময় আপনি অন্য ইউনিটে কি দিতে পারবেন। ঠিক আছে, তো এখানেও কোনো ডিফারেন্স নেই। কিন্তু ডিফারেন্স হচ্ছে কি আর্কিটেকচারাল শো করবে কি আকারে? ভগ্নাংশ আকারে, আর ইঞ্জিনিয়ারিং শো করবে দশমিক আকারে। দেন আর্কিটেকচার যখন শো করবে, আমি যদি এখানে ইঞ্জিনিয়ারিং এ আসি, আমরা কাজ করবো ইঞ্জিনিয়ারিং এ। ওকে, ইঞ্জিনিয়ারিং কাজ করতেছি, তাহলে ইঞ্জিনিয়ারিং হচ্ছে দশমিক আকারে। তাহলে দশমিক আকারে যদি কাজ করে, আমরা দশমিকের পরে কয় ঘর পর্যন্ত কাউন্ট করব বা কয় ঘর পর্যন্ত ভ্যালুটা দিব সেটা আমাকে এখানে ইন্ডিকেট করে দিতে হবে প্রিসিশনে। প্রিসিশন মানে হচ্ছে দশমিকের পরে কত ঘর আপনার কাউন্ট করব। এখন কত ঘর কাউন্ট করবেন সেটা আবার প্রত্যেকটা এককে সেম না। প্রত্যেকটা এককে সেম না কেন? কারণ আমরা সাপোজ মিস্ত্রিকে বলছেন আপনি 1.5576 ইঞ্চি, তাহলে সে কি এটা মেজার করতে পারবে? হ্যাঁ, এটা কোয়াইট ইম্পসিবল একটা জিনিস। 1.5 পর্যন্ত মানে হাফ ইঞ্চি আপনি মেজার করতে পারে, অথবা 0.25 পর্যন্ত সে মেজার করতে পারবে ফিল্ডে গিয়ে। এখন আপনি যদি এতগুলা ইউনিট দিয়ে দেন, সে কি ওখানে পারবে? পসিবল। তাহলে আপনাকে এমন ভাবে ডাইমেনশনিংটা করতে হবে যাতে রিয়েল ফিল্ডেও কি সে ওইভাবে কাজ করতে পারে। সেজন্য আমরা ডাইমেনশনিং করার মানে আঁকার সময় এমন ভাবে এমন কোন ভ্যালু দিয়ে আঁকবো না যে কি এটা এত বেশি প্রিসিশন আসবে। তাহলে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বা আমরা ফিট ইঞ্চির ক্ষেত্রে সাধারণত 2 ঘর পর্যন্ত প্রিসিশন থাকলে কি এনাফ, মোর দেন এনাফ। ওকে, আবার আমরা 1.55 ও দেখাবো না। ওই যে বললাম আমি কিসে দেখাবো? আর্কিটেকচারে দেখাবো, তখন সে এটাকে 1.5 দেখাবে এভাবে। তাকে আমি 5 পর্যন্ত সে কাজ করবে না আর কি। ঠিক আছে, কারণ 0.05 ইঞ্চিও মেজার করতে পারবে না সে। তাহলে আপনি এমন কোন ডাইমেনশন দিয়ে দিচ্ছেন মিস্ত্রিকে সে মেজার করতে পারতেছে না, হবে? তাহলে আপনাকে কাজ করতে হবে প্রফেশনাল যখন ডাইমেনশনিং করবেন যাতে মিস্ত্রি সেটা কাজ করতে পারে বা ওই রিয়েল ওয়ার্ল্ডে সে যেটা মেজার করতে পারে। আচ্ছা, এখন আপনি কাজ করতেছেন মিলিমিটারে। আমি জাস্ট আগে প্রথম দিনই বুঝে দিচ্ছি ইউনিটের ব্যাপারটা যাতে পরবর্তীতে আমরা কনফিউশন হয়। আমি ডেসিমাল সেট করলাম, আপনি কাজ করতেছেন মিলিমিটারে। এখন মিলিমিটারে আপনি লিখছেন 100.50। ঠিক আছে, তাহলে এখানে 100 আছে 0.50। 0.50 মিলিমিটার মেজার করা কি পসিবল? 1 মিলিমিটার কিন্তু অনেক ছোট, তাই না? অনেক ছোটর মধ্যে 1 মিলিমিটার আপনি যদি 0.5 তাকে মেজার করতে দেন, তাহলে সেক্ষেত্রে তার ক্ষেত্রে কি হবে না? পসিবল হবে না। তো এই জন্য আমরা বলছি যখন আপনি মিলিমিটার ইউনিটে কাজ করবেন তখন হয়তো আপনি কোনো প্রিসিশন নাও রাখতে পারেন। তার মানে কি আপনি পূর্ণ সংখ্যায় কাজ করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি কাজ করতেছেন মিটারে, আপনি বলছেন মিটার 1.525 মিটার। এর মধ্যে আপনি এখন বলছেন অ্যাকচুয়াল হচ্ছে 1.525 মিটার। ঠিক আছে, কিন্তু আপনি তাকে দিচ্ছেন ওখানে 1.5 মিটার। তাহলে প্রবলেম কি হবে? প্রবলেম হবে 0.25 মিলিমিটার আপনি কি মিটারে আপনি কি করে দিচ্ছেন? বাদ দিয়ে দিচ্ছেন। 0.025 মিটার মানে কত মিটার মানে কত মিলিমিটার আসতে পারে? এটাকে 1000 দিয়ে গুণ করলে 1 মিটার 1000 মিলিমিটার না? তাহলে 1000 দিয়ে গুণ করলে কত হবে? 25 মিলিমিটার, তাই তো নাকি? তাহলে 25 মিলিমিটারে কত ইঞ্চি? 1 ইঞ্চিতে 25 মিলিমিটার হয়, তাই না? তাহলে আপনি 1 ইঞ্চি বাদ দিয়ে দিচ্ছেন। তাহলে 1 ইঞ্চি ব্যাপারটা কি অনেক, মানে আমার ফিল্ডের ক্ষেত্রে 1 ইঞ্চি এটা কিন্তু কি সে মেজার করতে পারতো। তো ওই ক্ষেত্রে আপনি
তার ইয়াটা 0.52 দিতে পারেন, তাই না? অথবা 0.525 1.525 আপনি লিখতেই পারেন মিটার। কেন? এই যে এটা সমান তো মিলিমিটার, 25 মিলিমিটার তো আপনি মেজার করতে পারবেন, 5 মিলিমিটার তো মেজার করতে পারবেন নাকি? আমি বলছি 0.5 মিলিমিটার মেজার করতে পারবেন, কিন্তু 5 মিলিমিটার তো মেজার করতে পারবেন। সেক্ষেত্রে আপনি 1.525 লিখলে কোনো সমস্যা নাই, কারণ আপনি সে এটা মেজার করতে পারবে। তাহলে আপনি কোন ইউনিটে কাজ করতেছেন সেই ইউনিট অনুযায়ী আপনার কি হবে, প্রিসিশনটা ভ্যারি করবে। ক্লিয়ার? আপনি মিলিমিটার কাজ করতেছেন, কোনো প্রিসিশন রাখেন নাই, কোনো সমস্যা নেই। মানে এখানে কি রাখলাম, আমি 0 রাখলাম। ঠিক আছে? তাহলে আমি কি দেবো, তাকে পূর্ণ সংখ্যাটা দিব। ওকে, আমি এখানে কাজ করতেছি মিটারে, ডেসিমাল মানে যে কোনো ইউনিট। তাহলে আমি এখানে আমি একটা ড্রয়িং করবো মিটারে, তাহলে আমি এখানে 0 প্রিসিশন রাখলে হবে না। আমার একটা ড্রয়িং এরকম থাকতে পারে 1.556 থাকতে পারে, তাই না? তাহলে আমি এখানে 1 লিখলে হবে না, আবার 1.5 লিখলে হবে না, আরো কয় গড়, 2 গড়ও নিতে হবে, তাই না? তো প্রিসিশন ব্যাপারটা এর জন্য কি ভ্যারি করবে। এটা আমরা ডাইমেনশনিং এ গেলে তখন আরো ডিটেইলস আসবো। আপাতত আমরা এতটুকুতে কনফার্ম থাকি যে আমরা ইউনিট সেট করার সময় ফিট ইঞ্চিতে কাজ করলে আমরা ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচার সেট করব, আর আদার্স ইউনিটে কাজ করলে কি রাখবো, ডেসিমালে রাখবো। ওকে, আর ইঞ্জিনিয়ারিং এ কাজ করতে যেহেতু আমরা ইঞ্চির ক্ষেত্রে আমরা 2 গড় পর্যন্ত ভ্যালু দিব, ঠিক আছে? তো সেজন্য আমি 2 গড় পর্যন্ত ভ্যালু রাখতেছি এখানে। এটা হচ্ছে ড্রয়িং করার জন্য রাখতেছি, ঠিক আছে? আবার ডাইমেনশনিং এর সময় আমি আরো কমাই দিতে পারবো, ঠিক আছে? কি না ইঞ্জিনিয়ার, কারো কোনো প্রশ্ন আছে কিনা? যেটা নিয়ে থাকার কথা না, তাই না? এরপরে এখানে কি রাখবো দেখেন, এটা খুব মানে মজার একটা জিনিস আর কি। এটা আমরা বলি কি ইনসারশন স্কেল, ইউনিট টু স্কেল ইনসার্টেড কন্টেন্ট। তার মানে আমি এখানে যে ভ্যালুটা দিব অটোক্যাডে ড্র করার সময়, সাপোজ যদি আমি 100 বলি, তাহলে অটোক্যাড এটাকে 100টাকে কি বুঝবে? আমি যদি ফিট সিম্বল দিয়ে দিই তাহলে তো সে বুঝবে ফিট। আর আমি যদি তাকে বলে 100 অনলি বলছি 100, তাহলে এটা সে অটোমেটিক কি বুঝে নিবে, সেটাই হচ্ছে এখানে আমরা ডিফাইন করে দিচ্ছি। মানে আমরা যখন ইঞ্জিনিয়ারিং কাজ করব, আমরা তো ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচারে কাজ করব, তখন ইউনিট টু স্কেল ইনসার্টেড কন্টেন্টটা ইঞ্চি রাখবো। ক্লিয়ার? এটার একটা ব্যাপার হচ্ছে কি, অ্যাকচুয়ালি অটোক্যাডের যে ইন্টারফেসটা ওরা ডিফল্ট অবস্থায় আছে, সেটা অটোমেটিক ইনসার্টেড ইউনিটটা ইঞ্চিতেই থাকে। ব্যাপারটা কি, আমি বলছি কি এখানে যখন আমি লিখতেছি 1, সাপোজ আমি একটা লাইন নিলাম, এখানে আমি যদি এই যে ভ্যালুটা আসছে 2.99, এটা অ্যাকচুয়ালি সে মিন করতেছে এটা ইঞ্চিতে। মানে অটোমেটিক আমার স্ক্রিনটা কিসেই আছে, ইঞ্চিতে আছে। কেউ যদি এটাকে মিলিমিটার, সেন্টিমিটার, কিলোমিটারে নিয়ে যেতে চান, একটা কমান্ড দিয়ে চেঞ্জ করতে হয়। তো সাধারণত আমরা সেটা করি না। কেন করি না? কারণ আমরা যখন মিটারে কাজ করব, আমি তাকে বলবো এখানে 100, তাহলে এখানে আমার এটা ডেসিমালে রাখবো, ডেসিমালে তার ফিট সাইন, ইঞ্চি সাইন আসবে না। তাহলে যদি 100 বলি, আমি যদি 100 বলি, একজনে বলছেন 100টা মানে মিটার, তাও ওকে। আমি বলছি না 100টা হচ্ছে মিলিমিটার, তাও ওকে। আপনি বলছেন না 100টা সেন্টিমিটার, তাও কি ওকে, কারণ এখানে এটার কনভার্সনে যাবে না, সে ভ্যালু নিবে শুধুমাত্র। তাহলে আপনি তাকে যে ইউনিট বলবেন সে সেই ইউনিটই হবে। কিন্তু ফিট ইঞ্চিতে ব্যাপারটা কি, মানে ফিট ইঞ্চিতে 100 দিলে আপনি সে কনভার্সন করে কোথায় চলে আসবে, ফিটে নিয়ে আসবে। কিন্তু অন্যান্য ইউনিটে আপনি যে ভ্যালু বলবেন, আপনি মনে করতেছেন আমি মিটারে কাজ করতেছেন, আপনি কোনো সমস্যা না, আপনি 100 লিখলে এটা 100 মিটারই হবে। আপনি 100 বলছেন না, আমি সেন্টিমিটারের ভ্যালুগুলো সব সেন্টিমিটার দিব, তাহলে আপনি 100 বললে এটা কিন্তু ওই ক্ষেত্রে একই এককে কাজ করতে হবে, ঠিক আছে? তো ওইদিকে আমি যাচ্ছি না, আপাতত মনে রাখলাম এতটুকু মনে রাখেন। যদি কখনো সব দেওয়া হয়, সময় পাই, আমরা এটা পরে দেখাবো কিভাবে আমি স্ক্রিনটাকে ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার নিয়ে যাব। তো এখানে আমরা সাধারণত এই জন্য দেখাই যে আমি এখানে ডেসিমাল রাখলে, আমি যদি মিলিমিটারের কাজ করি এখানে মিলিমিটার করে দিই। অ্যাকচুয়ালি এখানে মিলিমিটার করলে আমার স্ক্রিনটা মিলিমিটারে চলে যায় না, ঠিক আছে? তারপর আমরা করি আর কি। বললাম এটা চেঞ্জ করতে হলে আলাদা কিছু যেতে হবে। এখন প্রথম দিনের ক্লাস আপনাদের জন্য একটা কনফিউশন মনে হবে। তো আপাতত এতটুকুই শিখে রাখি, আমি ডেসিমালে কাজ করলে যখন মিলিমিটারে কাজ করবো, আপনি এখানে কি করে দিবেন, মিলিমিটার করে দিবেন। এখানে যখন সেন্টিমিটারে কাজ করতে চাচ্ছেন বলবেন, তখন সেন্টিমিটার করে দিবেন। যখন কিলোমিটারে কাজ করতে চাচ্ছেন তখন কিলোমিটার করে দিবেন, ঠিক আছে? এইটাই। আর আমরা ফিট ইঞ্চিতে কাজ করলে কি রাখবো, এখানে ইঞ্চি রাখবো, ঠিক আছে? কিন্তু স্ক্রিনটা অটোমেটিক কিন্তু ইঞ্চির কম্প্যাটিবিলিটি করে তৈরি করা ওদেরটা, মানে ওই অবস্থায় আছে, ডিফল্ট অবস্থায়। তো এই জন্য এটা নিয়ে আপনাদের এত চিন্তা করার কোনো কিছু নেই, ঠিক আছে? যে ইউনিটে কাজ করেন না কেন, এটা আপনাদের কোনো প্রবলেমে ফেলবে না। এখানে অ্যাঙ্গেল নিয়ে একটু কথাবার্তা বলে যাই, যে এখানে ডেসিমাল ডিগ্রি, ডেসিমাল মানে হচ্ছে দশমিক, খুব সিম্পল কথাবার্তা। ডেসিমাল মানে দশমিক। কারণ আমি যদি কোনো একটা অ্যাঙ্গেল দিতে চাই 50.65 ডিগ্রি, তাহলে আমার কি লাগবে, এখানে ডেসিমাল ডিগ্রি থাকতে হবে। কারণ আপনি যদি এরকম দেন, ভ্যালুটাকে এরকম করে দিতে চান, এত ডিগ্রি, এত মিনিট, এত সেকেন্ড, এটা তো জানেন নাকি? 1 ডিগ্রিতে কত মিনিট, 60 মিনিট। 1 সেকেন্ডে
1 মিনিটে 60 সেকেন্ড, তাই না? তো আমরা ওইটাকে যদি এভাবে লিখতাম, এগুলা আপনাদের কাজে লাগবে না, সিভিল আর্কিটেক্টদের এগুলা কাজ। এত ডিগ্রিকে আমি কিভাবে লিখতে পারি? 50 ডিগ্রি 0.5 মানে কত মিনিট হবে? 30 মিনিট হবে। 1 ডিগ্রিতে যদি 60 মিনিট হয়, তাহলে 0.5 ডিগ্রিতে 30 মিনিট হবে। এভাবে ভ্যালুটা দিতে হবে। তো আমরা আমাদের আর্কিটেকচার সিভিল আমরা সেটা দিই না, সেজন্য এগুলা চেঞ্জ করার দরকার পড়ে না। যে ডিগ্রি, মিনিট, সেকেন্ড, রেডিয়ান। হ্যাঁ, যদি আপনি সার্ভেয়ার ইউনিটে কাজ করতে চান, সার্ভে নিয়ে কাজ করেন, তখন এটা লাগবে সার্ভেয়ার ইউনিট। সার্ভেয়ার ইউনিট কিভাবে কাজ করে? যারা সবাই তো সিভিল ইঞ্জিনিয়ার, সার্ভেতে এককটা এভাবে থাকে, তাই না? নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট এভাবে থাকে না? এন্ড নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, তাই না? যারা সার্ভেইং করতেছেন এগুলা কি ইয়াগুলা দিয়ে বিয়ারিং দেওয়া থাকে, তাই না? নর্থ সাউথ, নর্থ ওয়েস্ট, নর্থ ইস্ট, ওভাবে ভ্যালুগুলা নিয়ে এখানে ওই ইউনিটে কাজ করতে হয়। আমরা সার্ভে নিয়ে কাজ করতেছেন, আমরা ডেসিমাল ডিগ্রি রাখলাম। ঠিক সেম আপনি ডিগ্রি ক্ষেত্রেও যদি দশমিকের পরে যদি কোনো ঘর দিতে চান, যত ঘর কাউন্ট করতে চান, ততটা প্রিসিশন দিয়ে দিবেন। ঠিক আছে? আমাদের ক্ষেত্রে সিভিল আর্কিটেক্ট আমরা সাধারণত সব ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রিসিশন মানে এখানে প্রিসিশন থাকে না। 60 ডিগ্রি 50 ডিগ্রি আমাদের অ্যাঙ্গেল নিয়ে কাজ করতে হয় খুব কম। ঠিক আছে? সেক্ষেত্রে আমরা এখানে 0 রাখার কথা বলি। ইনকেস কোন একটা ড্রয়িং করতেছেন, আপনাকে ডিগ্রিতে দশমিক দিতে হচ্ছে, তাহলে আপনি এখানে কি করবেন? যত ডিগ্রি যত ঘর পর্যন্ত আপনার প্রিসিশন দিতে হচ্ছে, তত ঘরের প্রিসিশন এখানে দিয়ে রাখবেন। ক্লিয়ার? আর যদি আপনার পূর্ণ সংখ্যা দিতে হয়, যে না লাগতেছে না, তখন আপনি এখানে 0 রাখবেন। ঠিক আছে? যদি এখানে প্রিসিশন দিয়ে না রাখেন, আপনি ওখানে প্রিসিশন ভ্যালু দিতে পারবেন না। এটা হচ্ছে ডিফারেন্স। এখানে যদি আমি 0, এখানে 2 ঘর রাখবো, এখানে যদি আমি 0 দিয়ে রাখি, মানে এখানে কোনো প্রিসিশন দিই নাই দশমিকের পরে, তাহলে আমি দশমিকের ভ্যালু দিতে পারবো না, ওকে প্রবলেম করবে আর কি। তো এই জন্য আমরা এই ক্ষেত্রে দশমিকের জন্য 2 ঘর কাউন্ট করে রাখি সবসময়। কিছু কিছু ক্ষেত্রে আমাকে ভ্যালু দিতে হতে পারে 0.05, 0.02 এরকম ভ্যালু দিতে হবে, যাতে তখন গিয়ে আমি প্রবলেমে না পড়ি। আর কখনো যদি কাজ করতে গিয়ে দেখতেছেন যে আপনি দশমিকের পরের ভ্যালুটা দিতে পারতেছেন না, সে যে দশমিকের পরে ভ্যালু দিচ্ছেন পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে, তাহলে কোন জায়গায় প্রবলেম আপনার বুঝতে হবে, আপনার এই জায়গায় এসে চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে? ইউনিটের এখানে এসে চেঞ্জ করতে, পরবর্তীতে হয়তো আপনি এখানে প্রিসিশন দেন নাই, কাজ করতে গিয়ে দেখতেছেন প্রিসিশন নিচ্ছে না, তাহলে বুঝবেন আপনার এখানে কি করা আছে, প্রিসিশন দেওয়া নাই। ক্লিয়ার? এটা হচ্ছে মেইন কথাবার্তা। আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। ইন্টারন্যাশনাল থাকবে। একটা জিনিস বুঝে যেতে পারে, সেটা হচ্ছে অটোক্যাড অ্যাঙ্গেল কিভাবে কাউন্ট করবে। আমরা জানি ওয়ার্ল্ড সিস্টেমে অ্যাঙ্গেল কিভাবে কাউন্ট করে। এখানে 0, এখানে 90, এখানে 180, এখানে 270, তাই না? তাই কোন ডিরেকশনে? অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। এটা হচ্ছে ওয়ার্ল্ড সিস্টেমের অ্যাঙ্গেল কাউন্ট করার সিস্টেম। ঠিক আছে? অটোক্যাডও ডিফল্ট অবস্থায় ওই সিস্টেমেই আছে। তার মানে অটোক্যাড কি হয়ে যায়? ইস্টে 0, এখানে ইস্ট, এদিকে নর্থ, এদিকে ইস্ট থাকে, তাই না? ইস্টে 0, নর্থে 90, এই ওয়েস্টে 180, সাউথে 270। ঠিক আছে? এটা ডিফল্ট অবস্থা এটাই থেকে, এটা কোনো চেঞ্জ করার দরকার নাই, এখানে চেঞ্জ করবেন না। যদি চেঞ্জ করে দেন কোনো কারণে, তাহলে ওই যে অ্যাঙ্গেলের উল্টাপাল্টা কাউন্ট করবে। ঠিক আছে? এই জন্য আমরা এখানে চেঞ্জ করবো না। ওকে? এবং ডিফল্ট অবস্থায় অটোক্যাড অ্যান্টি ক্লকওয়াইজে আছে। কেউ যদি এখানে ক্লিক করে দেন এটাতে ক্লকওয়াইজে, তাহলে সে কি করা শুরু করবে? এখানে 0 এদিক থেকে কাউন্ট করা শুরু করে দিবে উল্টা, এখানে 90 করবে, এখানে 180 করবে, এখানে 270 করবে। তো এই জন্য এটা নিয়ে আমাদের তেমন চিন্তা ভাবনা এখানে দেওয়ারও দরকার নাই। আমরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলেও কাজ করব না। আমরা যখন আমি ডাইনামিক ইনপুট মোডের কথা তো বলছি গত ক্লাসে, তাই না? ডাইনামিক ইনপুট মোডে অনলি 180 পর্যন্ত দিতে হয়। ঠিক আছে? এটা আমরা এখন দেখবো আর কি, ডাইনামিক ইনপুট মোড কিভাবে কাজ করে। তাহলে এখানেও আপনার টিক চিহ্ন দিবেন না। কোনো কারণে যদি কেউ টিক চিহ্ন দিয়ে দেন, তাহলে অ্যাঙ্গেল এসে কি করবে? উল্টা, আপনি দিতে চাচ্ছেন, আপনি আঁকতে চাচ্ছেন এদিকে, 45 দিতে চাচ্ছেন এদিকে, এখানে ক্লকওয়াইজ করে দেন, সে আঁকবে এদিকে। ঠিক আছে? তো এই জন্য ডিফল্ট অবস্থায় আমরা মনে রাখতে পারি আমাদের অ্যাঙ্গেলটা অটোক্যাডে কাউন্ট করবে কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। ঠিক আছে? বুঝছেন এতটুকু? ওকে, আমরা ওকে করি। অবশ্যই ইউনিট সেট করেন, সবাই করছেন? এতটুকু সেট করছেন? ইউনিট সেট করেন, তারপর পার্টে আমি যাচ্ছি আর কি। করছেন? সেট করছেন কিনা সবাই? ওকে, তাহলে ওকে করলাম। এরপরে নেক্সট আমরা অটোক্যাডে ঢোকার পরে যে কাজটা করি সেটা হচ্ছে লিমিট সেট করি। যদিও আপডেট ভার্সনে লিমিট সেট করা ছাড়া কাজ করা যায়। লিমিট সেট না করলে আপনি কি করতে পারবেন? কাজ করতে পারবেন। কিন্তু যেহেতু প্রথম দিকে শুরু করতেছেন, লিমিট না সেট না করলে কিছু প্রবলেম পড়ে। কিছু বলতেছেন? কিছু তো এটা এখানে হচ্ছে টাইম, এই যে ভ্যালুটা হচ্ছে এভাবে দেখাবে 1.5 ইনটু 10 টু দা পাওয়ার, আমরা টু দা 10 টু দি পাওয়ার বলি না, 10 টু দি পাওয়ার 5, 6 এরকম ভ্যালু না। এটা হচ্ছে অনেক বড় ইউনিটে যদি আপনি কাজ করেন, তখন এটাতে আমরা যাই। ঠিক আছে? ই বলতে বোঝাচ্ছে এখানে এক্সপোনেনশিয়াল, মানে 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার -5। তো সিভিল আর্কিটেক্টদের এটা এই মানে আপনার আজীবনে এই ইউনিটে কখনো কাজ করবেন না।
ঠিক আছে, এটা হচ্ছে মানে এই জন্য সাইন্টিফিক বলে এই যে ই মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়াল মানে 10 টু দি পাওয়ার, ঠিক আছে 10 টু দি পাওয়ার। কোথায়? হ্যাঁ ডেসিমাল ওই যে বললাম, আপনি যদি মিলিমিটারে কাজ করেন মিলিমিটার দিবেন, আপনি যদি সেন্টিমিটারে কাজ করেন সেন্টিমিটার দিবেন, আপনি যদি কিলোমিটারে কাজ করেন মাইলস মিটারে কাজ করেন মিটার দিবেন। হ্যাঁ নিবেন, আপনি কোন ইউনিটে কাজ করতে চান সেটা। যদিও বলছি কি এটা চেঞ্জ না করলে তেমন কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন? এটা অ্যাকচুয়ালি অটোক্যাড অলওয়েজ কিসে থাকে? ইঞ্চিতে থাকে, কিন্তু আপনি যদি ওটাকে চেঞ্জ করতে চান এখন প্রবলেমে পড়বেন, সেজন্য আমি যাচ্ছি না। জাস্ট এতটুকু জানলাম যে ডেসিমালে কাজ করলে আপনি মিটারে কাজ করতে মিটার করে দিবেন, ঠিক আছে? তো এই বুঝতে পারছেন এখন ইউনিটটা নিয়ে কথা বলছি, জাস্ট কোন ইউনিট রাখবো। তাহলে আমরা ফিট ইঞ্চিতে কাজ করবো, ইঞ্জিনিয়ারিং রাখবো, ওকে। আর প্রিসিশন দশমিকের পরে কয় ঘর কাউন্ট করবো? 2 ঘর রাখবো, ঠিক আছে? এই যে দশমিকের পরে 2 ঘর রাখলাম, আর এখানে ইঞ্চি করে দিব, ওকে। আর কোনো কিছু আমি চেঞ্জ করলাম না, যা আছে তাই। এখানে ডেসিমাল ডিগ্রি থাকবে, প্রিসিশন 0 থাকলো, আর ইন্টারন্যাশনাল থাকলো, কোনো সমস্যা নেই, ওকে। ওকে করলাম। এরপর নেক্সট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লিমিট। লিমিট মানে সীমা সেট করে দিব। সীমানা কেন সেট করতে হয়? অ্যাকচুয়ালি আমাদের এই স্ক্রিনের অটোক্যাডের যে স্ক্রিনটা আছে, মডেল স্পেসটা আছে, এটা ইনফিনিটি একটা স্কেল, মানে অসীম পর্যন্ত। কারণ এই অসীমের মধ্যে আপনি যদি 5 ইঞ্চি 10 ইঞ্চি এরকম কোনো ড্রয়িং করেন হারায় যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। বা এখানে আপডেট ভার্সনে এই প্রবলেমটা করে না, যে আমরা অটোমেটিক জুম ইন জুম আউট করতে পারি, কিন্তু 7 এ এটা পসিবল ছিল না। 7 এ আগে লিমিট সেট করতে হইতো, তারপরে আমরা কি জুম ইন জুম আউটে যেতে পারতাম। এখন আপডেট ভার্সনে সেটা নাই, তারপর আমরা লিমিট সেট করব যাতে প্রথম দিকে আপনি প্রবলেমে না পড়েন। লিমিটটা কি জিনিস? এটা হচ্ছে, এখানে আমি একটা ছবি দিয়ে রাখছি আর কি, যে আমার ইনফিনিটি স্ক্রিনের মধ্যে কোনো একটা এলাকা আমি সীমা নির্ধারণ করে দিব, যে এই সীমাটা যাতে আমার স্ক্রিনের মধ্যেই থাকে। মানে আমি একটা এলাকা, যেহেতু ইনফিনিটির মধ্যে কতটুকু আমার স্ক্রিনে আছে সেটা আমি জানি না, আমি জানতে চাই বা ফিক্স করতে চাই কতটুকু জায়গা আমার স্ক্রিনে থাকবে, ঠিক আছে? জুম ইন জুম আউট করলে আবার এদিক ওদিক সরে যাবে। তারপর আমরা প্রথমে ফিক্স করবো। সাপোজ আমি একটু দেখাই, যে যদি কেউ ইউনিট লিমিট সেট না করে কাজ শুরু করেন এরকম প্রবলেমে পড়বেন। আমি ইউনিট সেট করলাম, প্রবলেমটা একটু দেখাই তাইলে বুঝতে সুবিধা হবে। এটা গুলো চেঞ্জ না করে আমি যখন লাইন কমান্ড নিলাম, এখান থেকে দেখেন এই পর্যন্ত লাইন, কতটুকু পর্যন্ত লাইন আঁকতে পারতেছি আমি? 5 ফিট, তাই না? মানে আমার স্ক্রিনটা এখন 5 ফিট এর মধ্যে আছে। আমি যদি এখানে 100 ফিট দিই, এন্টার দিই, তাহলে আমার লাইন কোথায় চলে গেছে? তো বাইরে চলে গেছে। আমি এখন আর জুম আউট করে আসতে পারতেছি না, তাই না? তাহলে আমার জন্য ড্রয়িং করা পসিবল না। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? কমান্ড থেকে বের হয়ে এসে আবার জুম আউট করলে সে চলে আসে। তাহলে আপডেট ভার্সনে এটা একটা কি সুবিধা, মানে লিমিট সেট করা ছাড়া আপনি কাজ করতে পারবেন। এই প্রবলেমটা সলভ হয়ে যাবে হচ্ছে কি, লাইনটা আঁকলাম তারপর জুম আউট করে নিলাম, তাহলে তো আমি এখন 100 ফিট পেয়ে গেলাম। এখান থেকে এটা কি 100 ফিট পেয়ে গেছে, তাই না? তো আমরা আবার পরবর্তীতে হারাই যেতে পারি, সে কারণে আমরা লিমিট সেট করে দিব আমার স্ক্রিনটা যাতে লিমিটের মধ্যে থাকে, ওকে। তাহলে লিমিট সেট করার জন্য আমরা কি করব? লিমিট সেট করার জন্য আমাকে শর্টকাট হচ্ছে LIM। LIM লিখে এন্টার করেন। LIM ইউনিট সেট করবেন, তারপর লিমিট সেট করবেন, ওকে। LIM লিখে এন্টার করার পর কি চাচ্ছে, কি লেখা আসছে? এরপরে নিচে আর কি লেখা আছে? জ্ঞান এই শব্দটা আসছে, তাই না? লোয়ার লেফট কর্নার, তাই না? স্পেসিফাই লোয়ার লেফট কর্নার। এই স্পেসিফাই লোয়ার লেফট কর্নারটা কি? স্পেসিফাই লোয়ার লেফট কর্নারটা হচ্ছে আমরা যে এলাকাটা সেট করতে চাচ্ছি। LIM লিখে এন্টার করছেন তার আগে, মানে এইরকম লেখা আসবে। আমার এখানে দেখেন, আমি আগে ওইদিকে চলে আসছি। LIM লিখে এন্টার করার পর এই লেখাটা আসতেছে। এখানে আমি যদি এখানেও দেখি স্পেসিফাই লোয়ার লেফট কর্নার, এখানে স্পেসিফাই লোয়ার লেফট কর্নার, এটাই হচ্ছে টার্গেট আমার। লোয়ার লেফট কর্নারটাকে একটু বুঝে আসি আর কি। আপনি আবার এন্টার করে দিয়েছেন, 2 বার এন্টার করে দিয়েছেন, এসকেপ চাপেন, আবার LIM লিখে এন্টার করেন, আপনি পরের ধাপে চলে গেছেন আছি, ঠিক আছে? মানে আবার এন্টার করে দিয়েছেন, সেজন্য পরের ধাপে চলে গেছেন। প্রথম LIM লিখে এন্টার করলে মুখের হাত ছাড়েন, ওই হাত মাউসের হাত ধরেন, হ্যাঁ। এরপরে এবার এই হাতে টাইপ করেন, এই হাতে, হ্যাঁ। LIM লিখে এন্টার করছেন, হ্যাঁ। নোক কেটে আসবেন, নাহলে টাইপ করতে পারবেন না। নোক ছাড়া মানে ইঞ্জিনিয়ারদের নোক থাকা যাবে না, এটা সেলিব্রিটিদের নোক থাকে। নোক থাকলে আপনি কি করতে পারবেন না, টাইপ করতে কষ্ট হবে। যাও, ওই যে বাম হাতে প্র্যাকটিস, এখান থেকে আপনারা কি করবেন, প্র্যাকটিসে থাকতে হবে টাইপিং এরটা। দিচ্ছেন LIM লিখে এন্টার করছেন, LIM লিখে এন্টার করার পর এই লেখাটাই তো চাচ্ছে নাকি লোয়ার লেফট কর্নার, তাই না? আমরা একটু বুঝি যে কি জিনিস লোয়ার লেফট কর্নার, রাইট আপার রাইট কর্নার, হ্যাঁ।
আপনি ডাবল ক্লিক করে দিচ্ছেন, আবার স্কেপ চাপেন, আবার অ্যালাইন লিখে এন্টার করেন, দুইবার ক্লিক করে দিচ্ছেন। আপার রাইট কর্নার চাইবে, এই যে এখানে আমি পরের ধাপে আসবো, দুইটা ভ্যালু চাইবে, একটা প্রথমে চাইবে লোয়ার লেফট কর্নার, তারপরে চাইবে আবার এন্টার করলে তারপর আপার রাইট কর্নার আসবে। এলআইএম লিখে এন্টার করছেন, একবার করবেন শুধু এলআইএম লিখে এন্টার। কি করতে হয় অ্যাকচুয়ালি, একটা এলাকা সেট করে দিতে হয়। তাহলে এই যে এখানে দেখা আছে লোয়ার লেফট কর্নার, একটা রেক্টেঙ্গুলার এরিয়ার একটা রেক্টেঙ্গুলার কয়টা কর্নার, তাহলে এখানে এই দুইটা হচ্ছে লোয়ার কর্নার, তাই না? নিচের কর্নার মানে লোয়ার, উপরের মানে আপার। তাহলে লোয়ারের লেফট বলছে, লেফট মানে কোনটা, এটা লেফট, এটা রাইট, তাই না? আর আপারের রাইট বলতে কোনটা, এটা, মানে উপরের এই পয়েন্ট আর এই পয়েন্ট, উপরের জন্য এটা লেফট, এটা রাইট, তাই না? তাহলে এই দুইটা পয়েন্ট চাইবে। এই দুইটা পয়েন্ট কেন চাচ্ছে, আমি যদি এই পয়েন্টের স্থানাঙ্ক এবং এই পয়েন্টের স্থানাঙ্ক তাকে দিয়ে দিই, তাহলে ওই এলাকাটা পাবে না সে। তাহলে এলাকাটা কিভাবে পাবে, আমরা কি করি, আমরা করব হচ্ছে লোয়ার লেফট কর্নারটাকে আমাদের মূল বিন্দুতে রাখবো। মূল বিন্দুর স্থানাঙ্ক কত, 0 এবং 0, যেহেতু 2 ডিমেনশনাল, তাহলে x এর মান 0, y এর মান 0, মূল বিন্দু। আর আমি যদি বলি আমার যে এলাকাটা সেট করব সেটা হচ্ছে এদিকে করব 500 ফিট আর y এর দিকে করব 300 ফিট, এটা যে কোনো ভ্যালু আপনি সেট করতে পারেন। এটা কিসের উপর নির্ভর করে সেট করি, আমরা কতটুকু এলাকার মধ্যে ড্রয়িংটা করতে চাচ্ছি। আমি আবার বলছি, আপনি লিমিট সেট করা ছাড়াও কাজ করতে পারবেন। যখন প্রফেশনাল যাবেন আর লিমিট সেট করবেন, আমি লিমিট সেট করে কি করে ড্রয়িংটা করে স্কেচ চেপে কি করে ওখান থেকে শুরু করে দিই, তখন আমার আর ড্রয়িং হারায় যাবে না। ঠিক আছে, আপনাদেরও পরবর্তীতে লিমিট সেট করা লাগবে না আর কি, যখন প্রফেশনাল যাবেন। তারপরও প্রথম দিকে আমরা লিমিট সেট করতেছি যাতে ড্রয়িংটা আমার ওই স্ক্রিনটাতে থাকে। ঠিক আছে, তাহলে 500 ফিট, x এর মান যদি 500 ফিট হয়, y এর মান যদি 300 ফিট হয়, ও আপার রাইট কর্নারের স্থানাঙ্ক কত হবে, এটার স্থানাঙ্ক কত হবে? স্থানাঙ্ক মানে কি, এই মূল বিন্দু থেকে এটা x এর মান কত, মূল বিন্দু থেকে y এর মান কত। তাহলে x এর দিকে তো বলছি 500 ফিট, 500 ফিট না, তাহলে x এর ভ্যালু 500 ফিট আর কমা y এর ফিট 300 ফিট, যে ভ্যালুটা আমি দিতে যাচ্ছি অতটুকু এলাকায়। ঠিক আছে, তাহলে আমরা আপার রাইট কর্নারের স্থানাঙ্ক দিব 00, সরি লোয়ার লেফট কর্নারের দিব 00, আপার রাইট কর্নার দিব কত, 500 ফিট 300 ফিট। এটা আপনি 200 200 দিতে পারেন, 300 300, এটা কোনো ফ্যাক্ট না। ঠিক আছে, আপনি কতটুকু এলাকার মধ্যে ড্রয়িং করতে চাচ্ছেন, আমি একটু বড় এলাকা নিয়ে নিচ্ছি আর কি। ঠিক আছে, অথবা আমি একটু ছোট করে, তাহলে আবার ড্রয়িংটা 300 ফিট বাই 300 ফিট নি। ওকে, x এর ভ্যালু 300 ফিট, y এর ভ্যালু কি 300 ফিট দিব। ওকে, বুঝতে পারছেন তো? এটা দিয়ে কি সেট করতেছি, ওই যে ইনফিনিটি এখানে আমি লিখছি ক্লাসে, এই যে এটা যদি ইনফিনিটি একটা স্কেল হয়, এর মধ্যে এতটুকু এলাকা আমি বলে দিচ্ছি যে এই এলাকাটা আমার স্ক্রিনে নিয়ে আসবো। ঠিক আছে, ওই এলাকাটা আবার এটাকে আমি এমনও করতে পারি যে ওই এলাকার বাইরে ড্রয়িং করব না, ড্রয়িং হবে না বলেও সেটাও সেট করে দিতে পারি। সেটা করলে আবার প্রবলেম হবে, সেটা আমি দেখাবো আর কি। আগে লিমিট সেট করি আমরা। তাহলে লিমিট সেট করার জন্য কি করছি, এলআইএম লিখে এন্টার করছি, তাই না? তাহলে স্পেসিফাই লোয়ার লেফট কর্নার, লোয়ার লেফট কর্নারের ভ্যালু কত দিব, এখানে x এখানে y। একটা জিনিস খেয়াল করেন যে অটোক্যাডের ডিফল্ট অবস্থায় কিন্তু x এবং y এর ভ্যালু অলরেডি 00 দিয়ে রাখছে তারা। এই যে ব্র্যাকেটের ভিতরে থাকা মানে হচ্ছে তার ভ্যালু অলরেডি তার মেমোরিতে, কারণ অটোক্যাড অটোমেটিক একটা লিমিট সেট করে রাখে। ঠিক আছে, তার মধ্যে তার লোয়ার লেফট কর্নার কত, এটা 00 থাকতে হবে, সেটাও ম্যান্ডেটরি না, যে কোনো ভ্যালু আপনি দিতে পারেন। তারপর আমরা 00 রাখি আর কি। এখন আমি এখানে 00 লিখলেও যা, না লিখে যদি আমি এন্টার করি, সে কোনটাকে নিবে, 00 কে নিবে। এন্টার করে দিলে 00 কে নিবে। ঠিক আছে, আমরা এন্টারই করে দিলাম, যেহেতু এখানে 00 আছে, আমি এই অবস্থায় এন্টার করলাম। তার মানে এখন লোয়ার লেফট কর্নার সে কত আছে, তার 00 আছে। ওকে, এরপরে এন্টার করছেন, এন্টার করার পর এবার আপার রাইট কর্নার আসে, তাই না? 00 করতে হবে নাকি, তার তো মেমোরিতে 0 আছে, সেজন্য এন্টার করে দিতে বলছি। আমি 00 দিই নাই, 00 দিলেও যা, ওখানে কি অলরেডি তার তো 00 আছেই, ওখানে আমরা দিব না, দিই নাই আর কি, এন্টার করে দিছি। এখানে আমরা ভ্যালু দিব এখন। ঠিক আছে, এখানে দেখেন অটোমেটিক অটোক্যাডের ডিফল্ট অবস্থায় কতটুকু আছে, 1 ফিট আর 9 ইঞ্চি, মানে 12 ইঞ্চি আর 9 ইঞ্চি আছে, সেজন্য এই এলাকাটা ছোট থাকে। যখন আমি 100 ফিট আছি, অনেক বাইরে চলে গেছে। ঠিক আছে, এখন আমি এই লিমিটটাকে একটু বড় করে দিব। x এর ভ্যালু দিব কত, 300, y এর ভ্যালু দিব 300। তাহলে 300 ফিট, ফিটের সিম্বল কোথায় আছে জানেন তো নাকি, এন্টারের পাশে আছে, তাই না? অন স্ক্রিন কিবোর্ডটা অন করি, এই যে এটা হচ্ছে ফিটের সিম্বল। ঠিক আছে, আর ইঞ্চির জন্য আমরা কোনো সিম্বল দিতে হবে না, আমরা যখন অটোক্যাডে ভ্যালু লিখবো সে অটোমেটিক ইঞ্চি বুঝে নিবে। ইঞ্চির জন্য কি দিতে হবে না, এখানে ইঞ্চির জন্য হচ্ছে শিফট চেপে দিতে হয়। এই যে শিফট চেপে এটা যদি দেন ইঞ্চি পড়ে, তাহলে এত কষ্ট করার দরকার নেই। আমি যখন কোনো ভ্যালু লিখবো, ফিটের সিম্বল না দিলে সে অটোমেটিক কি বুঝবে, এটাকে ইঞ্চি বুঝবে। ঠিক আছে, তো ভুল এমন না যে ফিটটাকে যদি ফিট সিম্বল না দিয়ে যদি এন্টার করে দেন, তাহলে ইঞ্চি বুঝে নিবে। ঠিক আছে,
তাহলে এই সিম্বল খুঁজে পেয়েছেন? পেয়েছেন ফিটটা? পাইছেন? ফিট কোথায়? ওই যে কিবোর্ডের ওখানে। হ্যাঁ, না ওখানে আমি যা যা দেখাচ্ছি। হ্যাঁ, এখন তাহলে আমরা কি দিব? 300 ফিট। আচ্ছা একটু খেয়াল করেন, 300 ফিট এখানে দিছি, এক্স এর ভ্যালু দিছি, এরপরে কিসের ভ্যালু দিতে হবে? তাহলে এখান থেকে এক্স থেকে ওয়াই এর ভ্যালুতে আসতে হইলে আপনাকে ট্যাব বাটন চাপতে হবে। আর কিবোর্ডে একটা ট্যাব আছে না, অথবা কমা বাটন, ওই যে কমা আমরা ট্যাবই বলি আর কি, দুইটা মনে রাখার দরকার নেই। ট্যাব টিএবি লেখা আছে না, ওটা চাপলে সে এক্স থেকে ওয়াই তে আসবে। অটোক্যাডের যে কোনো জায়গায় যদি দুইটা ভ্যালু চাই, একটা ভ্যালু দিয়ে অন্য ভ্যালুতে যেতে হইলে কি চাপতে হবে? ট্যাব বাটন, বুঝছেন? হ্যাঁ, 300 ফিট, এরপর ট্যাব চাপছি, ট্যাব, তাহলে ওয়াই এর ভ্যালুতে আসছে, ওয়াই এর ভ্যালুতে 300 ফিট, এরপর এন্টার দিবেন। আমি গত ক্লাসে, ফার্স্ট ক্লাসে যারা মিস করছেন অথবা বুঝতেন না, একটু খেয়াল করি, আমাদের অটোক্যাডে ইনপুট দেওয়ার জন্য কয়টা জায়গা? একটা হচ্ছে কমান্ড লাইন, আর একটা হচ্ছে ডাইনামিক ইনপুট। এটা হচ্ছে কমান্ড লাইন, আর আপনার ডাইনামিক ইনপুট অফ আছে। ডাইনামিক ইনপুট, একটু দাঁড়ান, ওটাকে একটু ইয়া করি। ডাইনামিক ইনপুট মোড অফ আছে। ডাইনামিক ইনপুট মোড অনেক সময় শর্টকাটের কারণে অফ হয়ে যেতে পারে। দেখেন আমার এখানে, আমরা যখন কমান্ডে ঢুকি, মাউসের সাথে যখন কোনো কমান্ড শো করে, তার মানে আপনার ডাইনামিক ইনপুট মোড অন আছে। যদি শো না করে অফ হয়ে গেছে, তাহলে অফ কিভাবে, অন অফ কিভাবে হয়? এই যে দেখেন নিচে এখানে আমার একটা টগল কির, এখানে একটা প্লাস সাইনের মতো একটা আছে, এখানে থাকতে পারে। এখানে যদি না থাকে কোথায় পাবেন? 3 কাস্টমাইজেশন লাইনে। এই যে কাস্টমাইজেশন লাইন 3, 3টা কাস্টমাইজেশন লাইন আছে, এখানে আসবেন। এখানে এসে যে ডাইনামিক ইনপুট মোড, এটাতে ক্লিক করে এখানে আনতে হবে এবং এখানে অন থাকতে হবে। ক্লিয়ার? আপনারটা কি হয়ে গেছে? অফ হয়ে গেছে, হয়তো আগের ক্লাসের ওরা অফ করে গেছে। আপারে দুইটাতে ফিট দিতে হবে। 300 ফিট, 300 ফিট দিব না, 300 ফিট ট্যাব দিতে হবে, ট্যাব বাটন চাপতে হবে। আবার খেয়াল করেন, এই যে আমি কি করছি, LIM লিখে এন্টার করছি, এখানে এই যে 00 আছে সেজন্য এন্টার করে দিছি। এখানে যে আমার এখন দেখাচ্ছে আপার রাইট কর্নার, দেখেন 300 ফিট, 300 ফিট। জিরো ওখানে আপনি এখানে দেখবেন না, উপরে দেখেন, উপরে ওই যে উপরে না, সামনে নিচে আর কি, আপনাদের তার নিচে। এখন আমার স্ক্রিনের মধ্যে লিমিটের এলাকাটাকে, সে লিমিটের এলাকাটাকে কি করে আনে নাই, সেট করছি, কিন্তু স্ক্রিনে এখনো আসে নাই। এটার জন্য আপনাকে জুম করতে হবে একবার। জুমের শর্টকাট হচ্ছে জেড, জেড লিখে এন্টার করেন। ঠিক আছে, জেড লিখে এন্টার করার পর খেয়াল করেন, এখানে প্রত্যেক অনেক কমান্ড, সব কমান্ডের কিছু না কিছু সাব কমান্ড থাকবে। যে জুমের অনেকগুলো সাব কমান্ড, আমরা এগুলো একটা একটা দেখবো। এখন আমরা করব জুম অল। অলের শর্টকাট এখানে খেয়াল করেন, প্রথমেই আমি বলে দিচ্ছি, যখন কোন সাব কমান্ড থাকবে, এই সাব কমান্ডের যে অক্ষরটা ব্লু হয়ে থাকবে, ব্লু কালার আছে না এখানে, ওই ব্লু কালারটা ওই সাব কমান্ডের শর্টকাট। ঠিক আছে, যেমন আমরা লিমিট বসে LIM লিখছি, কি লিমিটের শর্টকাট, জেড বলছি জুমের শর্টকাট। এই জুমের ভিতরে ঢুকে অলের শর্টকাট কি এ লিখে এন্টার করতে পারেন, অথবা শর্টকাট এই যে কমান্ড লাইনে যেখানে আছে ওখানে ক্লিক করতে পারেন, তাহলে সে অ্যাক্টিভ হবে। আমরা এখানে এ লিখে এন্টার করব, এ এন্টার। তাহলে দেখেন আমার স্ক্রিনটা একটু কি হয়েছে, নাড়াচাড়া করে একটু কি এসছে, তাই না? আমার বড় জায়গায় আসছে। আগে 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 আমার গ্রিডগুলো বড় বড় দেখা যাচ্ছিল, এখন ছোট হয়ে গেছে। কেন? আগে ছিল 1 ফিট 9 ইঞ্চির মধ্যে, এখন 300 ফিট 300 ফিট চলে আসছে। আমি এটা দেখাইতে পারি আমার 300 ফিট অ্যাকচুয়ালি আসছে কিনা। দেখেন যে লাইন কমান্ড নিলাম, একদম টপ থেকে একটু জাস্ট বোঝার সুবিধার্থে, এখান থেকে আমি এই পর্যন্ত যদি আসি, যে 300 ফিট আছে, তাই না? একটু এদিক ওদিক ক্লিকের কারণে হতে পারে, কিন্তু ওয়াইড দিকে আমার 300 ফিট হয়ে গেছে। এক্সের দিকে তো বড় থাকবে, যে তোমার এটা রেক্টেঙ্গুলার শেপের এরিয়া, তাই না? তার মানে আমার এই স্ক্রিনটা এখন কিসে আছে, মানে লিমিট এরিয়ার মধ্যে চলে আসছে। ঠিক আছে, যদি কোনো কারণে আপনি জুম করে ফেলছেন, এখন অনেক জুম করে ফেলছেন, আপনি যদি আবার জেড এন্টার এন্টার করেন, সে আবার আগের জায়গায় চলে আসবে। ঠিক আছে, তার মানে এখন আমার লাইনগুলো আঁকলে দেখবেন, আমি এখান থেকে যখন লাইন আঁকবো, যে আমার 500-600 এদিকে যেহেতু বড় জায়গা, সেজন্য কি আমি বড় আসতে পারতেছি আর কি। ঠিক আছে, এতটুকু বুঝছেন? লেয়ার সেট করতে হয়, তো আমরা লেয়ার নিয়ে আজকে ক্লাসে যাব না। ঠিক আছে, মানে আপনার একটা ফাইলে বিভিন্ন ধরনের লেয়ারের উপর আমার একটা এক্সট্রা ক্লাস থাকবে আলাদা করে, সেজন্য আমি আজকে লেয়ারে যাব না। আমরা আজকে টগল কির ব্যবহারগুলো শিখবো। ঠিক আছে, এখানে কি কি আছে সবাই একটু খেয়াল করেন, এগুলা কি আপনাদের আছে কিনা, আমার মতো করে টিক চিহ্ন দেওয়া আছে কিনা সবগুলা। আমি এই যে গ্রিড, স্ন্যাপ, তারপর ডাইনামিক ইনপুট মোড, অর্থো মোড, পোলার ট্র্যাকিং, অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং, 2D অবজেক্ট স্ন্যাপ, লাইন ওয়েট, সিলেকশন সাইকেল, এই কয়েকটা জিনিস অন রাখতে বলছিলাম, যাতে এখানে থাকে। এর বেশি থাকলে, যে এর বেশি বাইরের গুলো আমরা সেট করবো না, সাধারণত ইউজ করবো না তেমন। হ্যাঁ হ্যাঁ, ইউনিট অলরেডি সেট করে ফেলছে। এখন যদি এটাতে ক্লিক করেন, দেখবেন যে আপনার ইউনিট কোন ইউনিট আছে সেটা শো করবে। ঠিক আছে, এটা না রাখলে সমস্যা নাই, আমি তো ইউনিট সেট করছি, এটা আমি জানি।
এখানে থাকলে এটা কোনো বেনিফিট নাই, এটা এখান থেকে আমি চেঞ্জ করে দিতে পারি। দেখছেন, এখান থেকে ক্লিক করলে দেখবেন আপনি আবার চেঞ্জ করতে পারবেন। তো এই যে এটা আমরা তো অলরেডি ইউনিট সেট করে দিছি, সেজন্য এটা না রাখার দরকার নেই। ঠিক আছে, এটা আমি জাস্ট গত ক্লাসে বলছিলাম এটা রাখবেন যাতে আপনার ইউনিটটা ওই ইউনিট যে ইউনিট সেট করছেন সেটা আছে কিনা বোঝার জন্য। ঠিক আছে, হ্যাঁ কি এই যে এখানে 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 আপনার একটা জিনিস মনে রাখবেন, এখানে সবগুলা যদি এখানে থাকে আপনার পরবর্তীতে প্রবলেম হবে না। আমি আপাতত আপনাদেরকে প্রথম দিকে কয়েকটা জিনিস অন রাখতে বলতেছি যাতে আপনি কোনটা সিলেক্ট করতেছি আপনি বুঝতে সুবিধা হয়। আমি সব অন রাখলে তো মানে সব এখানে থাকলে আমার কোনো সমস্যা আছে, অন না থাকলে তো সমস্যা নেই। আপাতত আমি কমায় রাখছি যাতে আমাকে বারবার এখানে এসে দেখাইতে হবে কোনটা কি জিনিস, তাহলে কম থাকলে আপনাদের দেখার সুবিধা হবে। এবং এর বাইরে যে খুব কম জিনিস আমরা ইউজ করব, আমরা সাধারণত এগুলা ইউজ করে থাকবো টগল কির মধ্যে, অন্যগুলো আপনার তেমন ইউজ করার দরকারই হবে না। সেজন্য আমি এই কয়েকটা যেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হয় সেগুলাই এখানে অন করে রাখতে বলছি। ঠিক আছে, তাহলে আমার এই জায়গাটা একটু কম থাকলো, আমার বুঝতে সুবিধা হবে। ক্লিয়ার? তাহলে এখানে একটা একটা জিনিস আমরা বুঝি আগে। প্রথম জিনিস হচ্ছে এখানে গ্রিড, দেখেন গ্রিড আছে না, এই গ্রিড নিয়ে আমরা কোনো কাজ করবো না। যারা গ্রিড নিয়ে কাজ করে তাদের গ্রিড লাগে। এই যে গ্রিডের যে সিম্বলটা এখানে আছে এগুলো সবগুলো অফ করে দেন, শুধুমাত্র এটা ছাড়া। এই যে ডাইনামিক ইনপুট মোড এখন থেকে অফ করা যাবে না। ঠিক আছে, হ্যাঁ বুঝলেন? এই যে এটা ডাইনামিক ইনপুট তো অন থাকতে হবে, এটা আমরা তো ডাইনামিক কাজ করার জন্য ম্যাক্সিমাম কাজ ডাইনামিক ইনপুট মোডে অন করব। এই যে এটা গ্রিডটা অন করছি, তাহলে গ্রিডে ক্লিক করলে দেখবেন গ্রিড চলে যাবে। ঠিক আছে, তো আমরা গ্রিড নিয়ে কোনো কাজ করবো না, এটা আমাদের জন্য হ্যাসেল একটা জিনিস। তারপর আমরা প্রথমে গ্রিডটা রাখি, গ্রিডটা রাখতেছি আমার স্ন্যাপ মোডটা একটু বুঝতে হবে। পাশে একটা স্ন্যাপ মোড আছে না, হ্যাঁ এই যে গ্রিডের পাশে একটা স্ন্যাপ মোড আছে, এখানে আমার দিকে দেখেন, এখানে এখানে দেখা যাচ্ছে এটা আছে আপনার ওখানে। এখানে না থাকলে কোথায় আসেন? ওই যে 3 লাইন কাস্টমাইজেশন লাইনে আসেন, এই জন্য বললাম একদম 3টা লাইন আছে না, ওখানে ক্লিক করেন, দেখেন এই যে উপরের দিকে আছে গ্রিড, এরপরে স্ন্যাপ। গ্রিড স্ন্যাপ মোড আছে না একটা লেখা 4 নম্বরে, ওটাতে ক্লিক করেন। করছেন? এরপর এখানে আসছে দেখেন, এবার এই যে নিচে আসছে না ডট ডট করে। ওকে, এখন এটা অন করেন। এটা কিন্তু এই যে স্ন্যাপ মোডটা আমি প্রথম দিন বুঝাই দিচ্ছি, এটা আপনাদের আজীবনে কখনো কাজে আসবে না, কিন্তু আপনাকে এটা অন থাকলে প্রবলেমে ফেলবে। সেজন্য আপনাকে এটা জেনে যেতে হবে কি প্রবলেম। এটা কিন্তু স্ন্যাপ মোডটা হচ্ছে গ্রিড বরাবর, গ্রিডের পয়েন্ট বরাবর স্ন্যাপ করে। স্ন্যাপ মানে পিক করা আর কি। ঠিক আছে, যেমন এটা বোঝার জন্য একটু জুম করেন। আমাদের মাউসের হুইল চাকা আছে না, চাকা উপরের দিকে গেলে জুম হয়, পিছনের দিকে আনলে জুম আউট হয়, যে চাকাটা আর কি, তাই না? চাকাটা দিয়ে একটু জুম করতে থাকেন। এবার জুম করতে করতে এমন পরিমাণ জুম করেন যাতে এরকম একটা ঘর আপনি একদম পারফেক্টলি বুঝতে পারেন। ঠিক আছে, এরকম এত এই পরিমাণ জুমে চলে আসেন আর কি, যাতে গ্রিডের একটা ঘর আপনি স্পষ্ট বোঝা যায়। ওকে, বুঝছেন? ওই যে চাকাটা উপরের দিকে নিবেন, জুম, তো চাকাটা হচ্ছে জুম ইন জুম আউটের কাজ করে। ঠিক আছে, একটা চাকা দিয়ে, এই চাকাটা দিয়ে আমরা অনেক কাজ করতে পারবো, আরো 2টা কাজ করতে পারবো, সেটাতে আমরা পরে আসি। তাহলে স্ন্যাপ মোড আমার, আপনাদের স্ন্যাপ মোড অন আছে কিনা? সবাই অন করছেন? হ্যাঁ করছেন। স্ন্যাপ মোড কি ধরনের প্রবলেমে ফেলবে সেটা একটু দেখি। স্ন্যাপ মোডের অ্যাকচুয়ালি কাজ হচ্ছে, স্ন্যাপ মোড যদি অন করি সে এই গ্রিডের এই পয়েন্টগুলো বরাবর স্ন্যাপ করবে। ঠিক আছে, এটা জুম করে থাকলে যে কোনো একটা কমান্ডে ঢুকেন, লাইন কমান্ডে ঢুকি আমরা, কমান্ডে ঢুকলে তখন বোঝা যাবে, এটা নাইলে বোঝা যাবে। দেন এই যে আমার মাউসটা গ্রিড পয়েন্ট বরাবর কি করতেছে, লাফালাফি করতেছে, তাই না? এটাকে এই স্ন্যাপ মোডটা হচ্ছে জুম করছেন, হ্যাঁ, এরপর কমান্ডে ঢুকেন, কমান্ডে ঢুকতে হবে। কোন এই যে লাইন কমান্ডে ঢুকছি, কমান্ডে ঢোকা ছাড়া তো করবে না। লাইনের উপর ক্লিক করছেন, ক্লিক করে এখানে এরপর মাউস স্ক্রিন আনে, করবে। ফাইলটা একটু সেভ করি, যেহেতু আমরা ইউনিট সেট করে ফেলছি, লিমিট সেট করে ফেলছি, আমরা এখন থেকে ওই ফাইলে আমরা কাজ করব। তাহলে সবাই কন্ট্রোল এস দেন, সেভ এর শর্টকাট কন্ট্রোল এস, ওকে। কন্ট্রোল চেপে এস দিলে সেভ, আপনার ফাইলটা সেভ করবো। আমরা এখন থেকে এই ফাইলের উপরে কাজ করতে থাকবো। ঠিক আছে, কন্ট্রোল চেপে ধরে এস। ঠিক আছে, এরপরে এই যে সেভ ইন মানে অন্য এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করেন, আর দিস পিসিতে এসে লোকাল ডিস্ক, আমরা সি ড্রাইভে কোনো কিছু সেভ করবেন না। ঠিক আছে, এই যে উপরে কন্ট্রোল এস আসছে, সেভ। হ্যাঁ, এখানে দিস পিসিতে এসে এখানে ক্লিক করে আপনারা দিস পিসিতে আসেন, দিস পিসিতে এসে লোকাল ডিস্ক সি ছাড়া, লোকাল ডিস্ক DEF এরকম কিছু আছে, বা নিউ ভলিউম লেখা আছে, তাই না অনেকের ওখানে? তাহলে ওই সি ড্রাইভ ছাড়া অন্য কোন ড্রাইভে
ঢুকেন ডাবল ক্লিক করে। হ্যাঁ ওই তো নিউ ভলিউম হোক আর লোকাল ডিস্ক হোক যাই হোক, লোকাল সি ছাড়া, ঠিক আছে, সি ছাড়া অন্য ড্রাইভে ঢুকবেন। সি ড্রাইভে কেন করে? তাহলে সি ড্রাইভে সবগুলা মুছে ফেলবে। তাহলে সি ড্রাইভে আপনি এখন কাজ করছেন, ফাইল রাখছেন, ভিডিও রাখছেন, সব কি অন্য ড্রাইভে রাখলে আপনি আবার উইন্ডোজ দিলে অন্য ড্রাইভের ইয়েগুলা পাবেন, ঠিক আছে। এই যে উপরে ক্লিক করেন, সেভ ইন এর এখানে ক্লিক করলে এখানে আসবে। হ্যাঁ কন্ট্রোল এস চাপছেন, এটা আসছে, এটা আসছে, এটা আসলে যে উপরে সেভ ইন এর লেখা আসছে না, এখানে ক্লিক করেন। ক্লিক করে দিস পিসি নামের কোনো কিছু পাইছেন? হ্যাঁ হ্যাঁ, এটাতে ক্লিক করে এখানে এই যে লোকাল ডিস্ক সি বা এরকম লেখা আছে না, হ্যাঁ ওইটা ছাড়া অন্য কোনো ভলিউম আছে না, লোকাল ডিস্ক ডি বা নিউ ভলিউম ই বি সি ডি এরকম কিছু আছে না? অনেকের থাকতে পারে যদি কোনো ড্রাইভ ক্রিয়েট করা না থাকে, যে নিউ ভলিউম এটাতে আর কি জি, আপনার এখানে জি লেখা আছে। আমি বলছি সি ছাড়া, সি ছাড়া, এখানে এক একজনে এক এক নাম দিয়ে ড্রাইভ খুলছে, সেজন্য কি থাকতে পারে, আমার সাথে মিলবে তা না, অনেকের ই থাকতে পারে, অনেকের এফ থাকতে পারে, জি যে যে নামে করছে ওইটাতে ডাবল ক্লিক করেন সি ছাড়া যে কোনো ড্রাইভে। ওকে, ঢুকে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলেন। ফোল্ডার ক্রিয়েট করার এখানে একটা পদ্ধতি হচ্ছে, এখানে একটা প্লাস সাইন আছে দেখছেন, ডাবল ক্লিক, হ্যাঁ একটা ফোল্ডার ক্রিয়েট করুন, ওখানে আপনার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, এটাতে ক্লিক করেন, এই যে এটাতে, ঠিক আছে। অথবা আপনি এখানে রাইট ক্লিকও করতে পারেন, রাইট ক্লিক করে নিউতে এসে ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, তাই না? এটা সহজ পদ্ধতি হচ্ছে, এটাতে ক্লিক করলে ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে, এই যেটা এখানে ক্লিক করেন। ক্লিক করলে যে নিউ ফোল্ডার আসছে, এখানে আপনি আপনার ব্যাচ এবং নাম দিবেন, C37, তারপরে আপনি আপনার নামটা দিবেন, ঠিক আছে। ফোল্ডার ক্রিয়েট করে নেবেন, ফোল্ডার ক্রিয়েট করে এটাতে ঢুকবেন ডাবল ক্লিক করে, ওই ফোল্ডারটাতে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকবেন। হ্যাঁ মানে আপনাদের ব্যাচ, আপনার নাম লিখবেন, আপনার নাম কঙ্গন আপনার নাম, হ্যাঁ জি দাও কাঙ্গানা নামের আমাদের এখানে আর কি আছে না, তাহলে আপনারটা খুঁজে পেতে অসুবিধা হবে না। এবার এখানে অনেকের আছে একই নাম থাকে, এক ব্যাচের এই ব্যাচেরও সে জুলকারনাইন, ওই ব্যাচের জুলকারনাইন, কে কোন ফোল্ডার পরে কি হয়ে যায়, প্রবলেমে পড়ে যায়। হ্যাঁ ভিতরে ঢুকবেন আর কি, ফাইলটা ওই ফোল্ডারের ভিতরে সেভ করতে হবে যাতে আমি পরে খুঁজে পাই। ক্লিয়ার? হ্যাঁ ফাইল নেম সেভ করবো এখন। এখানেও এর ভিতরে ঢোকার পরে, এই ফোল্ডারে ঢোকার পরে ফাইলের নামটা দিবেন, আপনি যে নামে দিতে চান সে নামে দিবেন। আমরা কি করি, আমরা ফাইলের নাম দিই, যেমন কোন একটা প্রজেক্টের কাজ করতেছি ওই প্রজেক্টের নাম, ক্লায়েন্টের নাম, এভাবে সেভ করি, তাই না? মানে আপনি এই ড্রয়িংটা কার জন্য করতেছেন, ওই ক্লায়েন্টের নাম দিয়ে, এই ক্লায়েন্টের এই ড্রয়িং, আর্কিটেকচারাল ড্রয়িং, এই ক্লায়েন্টের স্ট্রাকচারাল ড্রয়িং, আপাতত আপনি এখানে আপনার নামই দেন, ঠিক আছে। এই যে ফাইলের নামও দিতে হবে। একটা হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করছি, ওইটার মধ্যে আমার ফাইলটা থাকবে, এখন ওই ফাইলের একটা নাম দিতে হবে, ঠিক আছে, যাতে আপনি ওই ফাইলটা আবার খুঁজে পান কোন নামে রাখছেন, ঠিক আছে। আমিও C37 দিচ্ছি, যেটা আমার C37 দিয়ে আমরা শুরু করি আর কি, ঠিক আছে। আপনি আপনার নাম লিখবেন বা ব্যাচের এমন ভাবে লিখবেন যাতে পরবর্তীতে আপনি খুঁজে পান কোন নামে সেভ করছেন, ঠিক আছে। টার্গেট হচ্ছে খুঁজে পাওয়াটা হচ্ছে ব্যাপার। এরপর সেভে ক্লিক করবেন, ঠিক আছে। হ্যাঁ ওখানে ওই যে এটা তো গত ক্লাসেই বলছি, অপশন 7 অটোমেটিক আসবে, ওই যে ওপি লিখে এন্টার করে ওপেন এন্ড সেভে যেটা রাখবেন। আমার এখানে 18 আছে, 18 হয়ে গেছে, যেহেতু আমি প্রত্যেক ক্লাসে কি করতেছি ডিফল্ট সেটিং এ যাচ্ছি, সেজন্য আমার চেঞ্জ হচ্ছে। ওই জিনিসটা একটা ক্লাসেই দেখাই দিছি, ওটা মানে বলা যাবে না আর কি। দেখবেন আপনি যে ফোল্ডারে সেভ করছেন সেই ফোল্ডারে সে সেভ হয়েছে কিনা, কোথায় যাবেন, ওই যে ফোল্ডারে দিস পিসি, হ্যাঁ ওই ফাইলের নাম দিচ্ছেন নিচে, এরপর সেভ দিবেন আর কি। যেমন আমি আমার ফাইলটা সেভ করছি যে লোকাল ডিস্ক দিতে, তারপরে যে আমার এরপর অটোকেডে, এরপর C37, এই যে C37, তাই না? আমার এখানে ফোল্ডার ক্রিয়েট হয়েছে। ওকে, দেখেন এখানে একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনি অটোকেডে কাজ করবেন, যে ফাইলটা সেভ করছেন এটার সাথে সাথে আরো কিছু ফাইল ক্রিয়েট হবে, ঠিক আছে। ওটা আমি যেটা নাম দিছি এটা আর কি, ওটা আমি যেখানে সেভ করছি ওখানে খুঁজে বের করছি যে ড্রাইভে, এটা আমরা পরে ওখান থেকে করতে হবে, আপাতত দিকে বের করতে হবে না, ওখানে থাকেন, আমরা তো যা সেভ করছি। তাহলে দেখেন আমি যে নামে সেভ করছি সেই নামটা এখানে শো করতেছে এখন, তাই না? সবার যে নামে সেভ করছেন ফাইলের নামটা ওটা হয়ে গেছে। এখন পরবর্তী ক্লাস থেকে আমরা ওই ফাইলটাই ওপেন করব, ঠিক আছে। এখন ওই ফাইলটা কিভাবে খুঁজে পাবেন,
এটা একটু শিখি। সবাই সেভ করে থাকলে এটা ক্যান্সেল করে দেন, ইয়েস দিবেন, সেভ হইলে সেভ চাইলে ইয়েস দিবেন। ওকে, আপনারা অটোকেট থেকে বের হয়ে আসেন আর কি, সেভ করে অটোকেট ওই ফাইলটা ওখানে থেকে ওপেন করতে চান তাহলে সরাসরি ওখানে যেতে হবে, ওখান থেকে যাওয়ার দরকার নেই আর কি, আমি ওখানে না গিয়ে এখান থেকে করতে পারবো। দেখেন এক অটোকেটে যখন আপনি কোনো কাজ করবেন, একটু খেয়াল করেন আগে, অটোকেটে যখন কাজ করবেন রিসেন্ট ফাইলগুলো আপনার এখানে শো করবে, ঠিক আছে? তাহলে আপনার রিসেন্ট যদি কোনো কাজ থাকে সেটা যদি এখানে থাকে, আপনি এটাতে ক্লিক করলে সে কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, আপনার ওখানে যাওয়ার আর দরকারও পড়বে না। এখন যদি রিসেন্টে না থাকে তখন কি করতে হবে, ওখানে যাইতে হবে, তাই না? ওখানে কিভাবে যাব, এখান থেকে বের হয়ে যাব না, এখানে তখন আমরা ওপেন করব, ওপেন। এতক্ষণ আমরা বলছিলাম কি নতুন ফাইল ওপেন করলে নিউ থেকে, তাই না? এখন তো আমার ফাইলটা সেভ হয়ে আছে, আমি মনে করলাম আমার এখানে এটা নাই, রিসেন্টে নাই, ঠিক আছে? তখন কিভাবে করব, ওপেনে ক্লিক করবেন, ঠিক আছে? ওপেনে ক্লিক করেন, ওপেনে ক্লিক করে কোথায় রাখছেন সেই ফোল্ডারটা বের করতে হবে। এই যে দিস পিসিতে রাখছি আমি, লোকাল ডিস্ক ডি তে রাখছি, আপনি যেখানে রাখছেন সেখানে খুঁজে পান কিনা দেখেন। এখন লোকাল ডিস্ক ডি আমি রাখছি হচ্ছে ইঞ্জিনিয়ার আমির আদনান অটোক্যাড C37, এই যে C37, ঠিক আছে? এখন এটাকে সিলেক্ট করে ওপেন দিলাম, তাহলে আমার ওই ফাইলটা ওপেন হবে, ঠিক আছে? অথবা আপনি ওইটা করতে পারেন যে সরাসরি ওখানে চলে যেতে পারেন। হ্যাঁ, C37 আপনার এখানে ড্রয়িং 1 একটু খেয়াল করেন, এখন আবার সেভ করার সুযোগ দেখাচ্ছি, আপনার এখানে ওটা ওপেন করেন, ড্রয়িং 1 নামে আসছে না, ওটাই ওপেন করেন, ঠিক আছে? ওটাকে আপনি চাইলে রিনেমও করে দিতে পারেন। কিভাবে রিনেম করবেন, কোন একটা ফাইলকে রিনেম করতে হলে কি করবেন, আপনি যদি ক্যান্সেল করে দেন ওখানে গিয়ে এটাকে যেখানে সেভ করছেন, এগুলা যদিও দেখানোর কথা না, মানে ছোট বাচ্চাদের কাজ কারবার আর কি, তারপর দেখাই। এখানে গেলাম, ওই ফোল্ডারে গেলাম, ওখানে গেলাম, এই যে C37 এ গেলাম, এখানে আমার C37 নামে আছে, তাই না? আমি চাচ্ছি এটা C37 নাম না দিয়ে অন্য কিছু দিতে, যেমন ওইটাকে ক্লিক করে রাইট ক্লিক করে রিনেম করে দিবেন, তাই না? যে রিনেম করে দিলাম আমি C37 প্রজেক্ট, ওকে? তাহলে এখন নাম চেঞ্জ, ওই যে ড্রয়িং 1 আপনি ওখানে গিয়ে রিনেম করে দেন, আপনার নাম লিখে দেন, ফোল্ডারে গিয়ে ওই ফোল্ডারে ওই ফাইলের নাম চেঞ্জ করে দেন আর কি। নাম চেঞ্জ করতে না চান, এখানে আপনি হয়তো ওপেন করছেন যে আমার এটা অন্য নামে দিয়ে দিছি আমি, তাই সেজন্য নাম আসবে না, যে এটা, তাই না? আমার এটা কেউ এখানে ঢুকছে না, এখানে হয়তো নাম দেন নাই, ড্রয়িং 1 লেখা আছে, ঠিক আছে? ওখানে গিয়ে নাম চেঞ্জ করতে চাচ্ছেন না, আপনি এইটার জন্য আরেকটা ফাইল বানিয়ে নিতে পারেন। কিভাবে, আমরা বলছিলাম আগে সেভ, এখন আমি সেভ অ্যাজ করতে পারি। সেভ অ্যাজ কিভাবে করবেন, এই যে ফাইলে আসবেন, যে সেভ অ্যাজ, কন্ট্রোল শিফট এস, এটা সেভ এর হচ্ছে কন্ট্রোল এস, এটা কন্ট্রোল শিফট এস, অথবা সেভ এজ এ ক্লিক করবেন। আপনারা এখন সেভ এজে আসেন, কোথায় আসছে দেখছেন, এই যে এখান থেকে, এই যে ফাইল থেকে, ফাইলের এখান থেকে সেভ এজ, সেভ এজ এ ক্লিক করেন, তাহলে সেভ এজ এ ক্লিক করলে আপনি এখানে এখন আপনি এখানে একটা নাম দিতে পারেন, আবার নাম আমি এখন নাম চেঞ্জ করে দিলাম, মানে এখানে কি হবে, সেভ এজ কি করে, সেভ এজ এর কাজকে ওইটার মতো আরেকটা বানাবে, আগের ফাইলটাও থাকবে, নতুন একটা ফাইল ওপেন হচ্ছে, ঠিক আছে? তাহলে C37 কোথায় আসতেছে না, আপনি ফাইলের এখানে গেছেন, ফাইলের এখানে সেভ আসছে, সেভ এস নাই, এখানে ক্লিক করলে ক্লিক করে না কেন, পড়ে না এটা কোন? আচ্ছা, এখন কাজ করে কিনা একটু দেখি, সবার ইয়েতে এখন কাজ করে কিনা, একটু জুম করেন, লাইন কমান্ডে ঢুকেন, আপনাদের মাউস পয়েন্টারটা এরকম লাফালাফি করতেছে কিনা, হ্যাঁ করতেছে, হ্যাঁ আচ্ছা, জুম করতে হবে, জুম করতে হবে, এবং কোন একটা কমান্ডে ঢুকতে হবে, জুম করবেন, যত বেশি পারেন জুম করবেন, না করলে তো ভালো, এটা হ্যাঁ করবে, না করার কথা না, কমান্ডে ঢুকতে হবে, ঠিক আছে? একটু জুম করেন, জুম অনেক সময় আমরা অনেক কিছু দেখাইতে কি হয়, অনেকে অন্য জায়গায় চেঞ্জ করে দেয়।
এই জন্য ওই যে সেটিংস আসতেছে আসতেছে, এটা বোঝাচ্ছে। এটা এই জিনিসটা অনেকে ওই জন্য বলা হয় কিছু ব্যাচে আমরা কিছু জিনিস দেখাই ফেলি, সে দেখানোর কারণে অনেক সময় কি এটা কিন্তু খুব খুব বেশি দরকারি কিছু না। সবাই ডিএস লিখে এন্টার করেন, ডিএস। হ্যাঁ সবাই সবাই একটু শিখি আর কি, যেহেতু ওইখানে প্রবলেমটা হচ্ছে। অ্যাকচুয়ালি প্রবলেমটা কেন হয় এটা একটু শেখানোর জন্য, যদি আপনাদের কাজে আসবে না, ঠিক আছে? মানে অপ্রয়োজনীয় জিনিস আমরা টাইম নষ্ট হয়ে যাচ্ছে আর কি। দেখেন ড্রাফটিং আসছেন, ডিএস লিখে এন্টার করছেন, ড্রাফটিং সেটিং আসছেন। হ্যাঁ কি আপনি কি হয়েছে? হ্যাঁ আপনি ক্লিক করছেন সেজন্য লাইন শুরু করছে আর কি। আস্তে আস্তে বুঝবেন আপনি কেন আপনারটা, মানে ওর এতক্ষণ প্রবলেম ছিল, আপনার প্রবলেম ছিল এতক্ষণ কি করতেছিল না, মানে একটা কোনো লাফালাফি করতেছে না। এখন লাফালাফি করতেছে, কিন্তু আমার মতো একটা গ্রিড থেকে আরেকটা গ্রিডে লাফালাফি করতেছে না, ঠিক আছে? লাফালাফি তো করতেছে। আচ্ছা এটা কেন? এটা হচ্ছে, এটা বুঝতে হলে আপনাকে ড্রাফটিং সেটিং আসতে হবে, ডিএস। এটা যদিও আমাদের আর্কিটেকচার সিভিলসের কোনো কাজে আসবে না। ড্রাফটিং ডিএস লিখে এন্টার করেন, স্ন্যাপ এন্ড গ্রিড আসেন। হ্যাঁ দেখেন এটা কি জিনিস শিখে যান, সবাই শিখেন। মানে শিখাচ্ছি কেন, দেখাচ্ছি যে শিখার জন্য, ঠিক আছে? আমি একাডেমিশিয়ান হিসেবে আমি হয়তো অনেক কিছু জানি আর কি, বা জানার প্রয়োজন ছিল তো এসে জানছি, কিন্তু আপনাদেরকে না জানলেও চলতো আর কি। এখন এখানে ডিএস, ডিএস হচ্ছে ড্রাফটিং সেটিং, ড্রাফটিং সেটিংস এর শর্টকাট, ঠিক আছে? কিসের ডিএস লিখে এন্টার করলে ডিএস, ডিএস এসকেপ চাপেন, ডিএস আসছে। এটা স্ন্যাপ এন্ড গ্রিড আসছেন। আমরা কিন্তু যে স্ন্যাপের কথা বলতেছি, স্ন্যাপ মানে হচ্ছে ক্লিক করা। এখানে খেয়াল করেন ওটা ডিফল্ট অবস্থায় কিন্তু এটা গ্রিড স্ন্যাপে, সবারটা গ্রিড স্ন্যাপে আছে কিনা? হ্যাঁ সবারটা গ্রিড স্ন্যাপ এবং রেক্টেঙ্গুলার স্ন্যাপে আছে কিনা? আছে, তাই না? তাহলে এটা কি করে, এইটা হচ্ছে আমার রেক্টেঙ্গুলার স্ন্যাপ, এক্স এবং ওয়াই। ওরটা কোথায় ছিল? পোলার স্ন্যাপে, ঠিক আছে? তাহলে পোলার স্ন্যাপে থাকলে সে গ্রিড টু গ্রিড কি করবে না, এক্স ওয়াই করবে না। এখন ওরটা আবার করতেছে, কিন্তু আমার মতো এক ঘর করতেছে না, তাই না? এটার কারণ হচ্ছে আপনার এই ভ্যালু গুলার মধ্যে ডিফারেন্স আছে, আছে না? দুইটার মধ্যে দুই ধরনের ডিফারেন্স না? আপনার ওখানে এটা কত আছে, গ্রিড এক্স স্পেসিং কত আছে? এটা উপরে 10 ইঞ্চি আছে, দুইটা মেজর মাইনর দুইটাই সেম। হ্যাঁ তো ওখানে এখানে এই যে ব্যাপারটা যেটা আমরা বলছি, এটা হচ্ছে গ্রিড স্পেসিংটা বোঝাচ্ছে কি এখান থেকে এটার ভ্যালু কত, 0.5 ইঞ্চি, আর সে স্ন্যাপ করবে কত, 0.5 পর পর, ঠিক আছে? তো আপনার এটা নিয়ে চিন্তা করার দরকার না, আপনার স্ন্যাপ গ্রিড নিয়ে কোনো টেনশনই করবেন না। শুধুমাত্র আমি এখানে এইটা শেখানোর জন্য আসছি যে আপনি যদি দেখেন অটোক্যাডে ঢোকার পর, কোনো কমান্ডে ঢোকার পর আপনার মাউস পয়েন্টারটা স্মুথলি কাজ করতেছে না, মাউস পয়েন্টারটা একটা থেকে এক জায়গা থেকে এক জায়গায় লাফালাফি করতেছে, তাহলে বুঝবেন আপনার কোন মোড অন হয়ে গেছে। স্ন্যাপ মোড অন হইলে আপনি আপনার মানে প্রয়োজনীয়, যেমন আমি এখান থেকে এখানে লাফ দিচ্ছে, আমি এই পয়েন্টে আসতে পারবো না, ঠিক আছে? তো ওই যেহেতু পারবো না, তাহলে আমাকে ওই পয়েন্টে আসতে হলে কি করতে হবে, স্ন্যাপ মোড অফ করতে হবে। অনেক সময় ভুলে অন হয়ে যায়। স্ন্যাপ মোড অন করার শর্টকাট হচ্ছে F9, তাই না? F9 মেবি নাকি F9, F9 চাপলে হয়ে যায়। তাহলে এই জন্য অনেক সময় আপনি F8 চাপে, F8 হচ্ছে অর্থ মোডে, আমরা শিখবো অর্থ মোডটা। তাহলে F8 চাপ থেকে হয়তো F9 চেপে দিচ্ছেন, এখন কাজ করতে গিয়ে দেখতেছেন আপনার মাউস কি করতেছে, লাফালাফি করতেছে, তখন আপনি বুঝবেন আপনার কি অন হয়ে আছে, স্ন্যাপ মোড অন হয়ে আছে, তখন আপনি স্ন্যাপ মোডটা অফ করে দিবেন। ক্লিয়ার? তার মানে আমাদের স্ন্যাপ মোড এবং গ্রিড মোড এটা দিয়ে কখনোই লাগবে না। আচ্ছা এটা তো স্ন্যাপট্র্যাক তাহলে কি করে, গ্রিড পয়েন্ট বরাবর স্ন্যাপ করে, তাই না? গ্রিড পয়েন্ট বরাবর আপনি রেক্টেঙ্গেল করে রাখেন, পোলার করবেন না। আপনি পোলার করলে তো আবার ওই যে আরেক অন্য ব্যাচকে আমার আবার শিখাতে হবে। সবাই যে দিয়েছে ওখানে পোলারটা না করে কি করে রাখবেন, রেক্টেঙ্গেল আগে ডিফল্ট অবস্থায় ওইটাই থাকে, রেক্টেঙ্গেল গ্রিড স্ন্যাপ, রেক্টেঙ্গুলার স্ন্যাপ। না হলে আবার ওই আপনার মতো আবার কি ওদেরকে আবার শিখাতে হবে। গ্রিড স্ন্যাপের মধ্যে রেক্টেঙ্গুলার স্ন্যাপ, ঠিক আছে? এদের মধ্যে অনেক পার্থক্য আছে, তো এগুলো নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নেই, আপনাদের লাগবে না, জীবনে লাগবে না, ঠিক আছে? তা আমি হয়তো যে কাকে দেখাইছিলাম সে পোলারে ক্লিক করে চলে গেছে আর কি, যার কারণে এখন কি আপনাকে দেখাইতেছে। যদি এটাতে থাকতো তাহলে আপনারটা কি ঠিকই এদিক ওদিক লাফালাফি না করে এটা আমার মতো লাফালাফি করতো, ঠিক আছে? আর ডিফল্ট সেটিং এ চলে গেলে ওইভাবে চলে আসবে। আচ্ছা যাও, তাহলে কি করবেন,
ড্রাফটিং সেটিং এ যখন আপনি আমরা যখন কোনো কমান্ডে ঢুকবো লাইন কমান্ড এরকম যদি লাফালা, এটা প্রথম দিনই আমি দেখা দিচ্ছি পরবর্তীতে যাতে প্রবলেম না পড়ে। আচ্ছা, এটা তো গ্রিড পয়েন্ট বরাবর স্ন্যাপ করে, গ্রিড যদি অন অফ করে দিই তাহলে কি সে লাফালাফি করবে? তাও করবে। কেন? গ্রিড, এই যে গ্রিড মোডটা আমি এখানে ক্লিক করলে গ্রিড মোড অফ হবে, কিন্তু গ্রিড অফ হয়েছে মানে কি ব্যাকগ্রাউন্ডে গেছে, ব্যাকগ্রাউন্ডে গেছে, ডিলিট হয়ে যায় না। আমি গ্রিড গুলোকে জাস্ট ব্যাকগ্রাউন্ডে পাঠাই দিচ্ছি, গ্রিড গুলো আছে, পয়েন্ট গুলো আছে, এটা তো গ্রিড একটা গ্রিডের মতোই কাজ করবে, তখনও লাফালাফি করবে। দেখছেন লাফালাফি করতেছে, তার মানে কি ওই যে পয়েন্ট বরাবর সে স্ন্যাপি করবে। তাহলে আপনার গ্রিড অন থাকতে হবে সেটা না, গ্রিড অফ থাকা অবস্থায় স্ন্যাপ মোড অন হয়ে গেলে কি করবে? লাফালাফি করবে। তখন বুঝবেন আপনার স্ন্যাপ মোড কি হয়ে গেছে। এটা একটাই মাত্র কারণ, মাউস এভাবে লাফালাফি করার একটা মাত্র কারণ, সেটা হচ্ছে কি স্ন্যাপ মোড অন হয়ে যাওয়া। ক্লিয়ার? তাহলে স্ন্যাপ মোড অফ করে দিলাম। তাহলে এগুলো এখানে থাকলে আপনার সমস্যা নাই। আমরা এগুলো থাকলে একটা সুবিধা যে এরা অন অফ হয়েছে, যদি অন হয়ে যায় আমি বুঝতে পারবো, যেটা ব্লো হয়ে গেলে অন হয়ে গেছে, তাহলে বুঝতে পারবো যে না আমার স্ন্যাপ মোডটা কি আছে, অন আছে, সেজন্য আমি এখানে রাখতেছি। কিন্তু কখনো কোনো কারণে ভুলে এসে যদি ওটাতে ক্লিক করে দেন তাহলে কি ওই যে লাফালাফি করবে, অথবা F9 এ চাপলে অন হয়ে যাবে, F9 এ চাপলে অফ হয়ে যাবে। ঠিক আছে? তো এই জন্য এটা মুখস্থ, F9 মনে রাখা আমি মনে রাখি না, কেন আমি তো জানি এগুলো, এটা মনে রাখার কোনো দরকার নেই, এটা কি আমার কাজে আসবে না। হ্যাঁ, আপনি শুধু মনে রাখবেন এটাই, লাফালাফি করলে স্ন্যাপ মোড অন হয়ে গেছে, তখন এই যে এখানে নিচে এসে ঠিক দেখবেন, তাহলে অফ করে দিবেন। ওকে, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখান থেকে শুধুমাত্র ডাইনামিক ইনপুট মোড অন রাখছি আপাতত। ওকে, এখন আমরা কাজ শুরু করি। আপনারা সবাই আবার জেড এন্টার করে লিমিট এরিয়া চলে আসেন আর কি, তাহলে আমাদের ড্রয়িং করতে সুবিধা হবে। ওকে, আচ্ছা, এখন নেক্সট আমরা এখন শুরু করব আমাদের টগল কি অন্যগুলার কাজ। ঠিক আছে? তাহলে আমরা একটা ড্রয়িং দিয়ে শুরু করতে পারি। রাখছেন আর কি, এখানে ক্লিক করে রাখছেন, এরকম করে আছে নাকি? এটা একটা ক্লিকটা কি কমান্ড, কমান্ড থেকে বের হওয়ার জন্য কি করতে হবে? এসকেপ চাপবেন। ঠিক আছে? কোন কমান্ডে থাকা যাবে নাকি। আমি একটা ড্রয়িং ওদের সাথে মনে হয় শেয়ার করছিলাম, এখানে থাকবে। আমরা ছোট একটা ড্রয়িং দিয়ে শুরু করি। এটা করতে পারলে আমাদের লাইনের মোটামুটি অটোক্যাডের অনেক কিছু শেষ হয়ে যাবে, জাস্ট 3টা লাইন আঁকতে পারলে হবে। ওকে, আমরা এখানে একটু বোঝা যায়, এই লাইনটা স্ট্রেট ভার্টিক্যাল, এই লাইনটা স্ট্রেট হরিজন্টাল, এটা ইনক্লাইন আছে কত ডিগ্রি? 45 ডিগ্রি। ওকে, আমরা 3টা লাইন ড্র করব, দুইটা টগল কি ইউজ করব। ওকে, আমরা এখানে স্ট্রেট হরিজন্টাল লাইন কমান্ডের শর্টকাট এল, সবাই এল লিখে এন্টার করেন। খুব বেসিক, একদম পিওর ছোটখাটো বেসিক থেকে যাচ্ছি আমি। এল লিখে এন্টার করার পর লাইন কমান্ডের জন্য দুইটা পয়েন্ট চাইবে, একটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট আর একটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। ওকে, তাহলে এই পয়েন্টটা আমরা যে কোনো জায়গায় ক্লিক করলে সে সেখান থেকে শুরু করবে, আর আপনি যদি এখানে স্থানাঙ্ক দিয়ে দেন সে স্থানাঙ্ক থেকে শুরু করবে, তাই না? সাপোজ আমি এখানে 0 ট্যাব 0 দেন, আপনার 0 ট্যাব 0 দেন ফার্স্ট পয়েন্ট, তাহলে কোথা থেকে শুরু করবে? সে লাইনটা মূল বিন্দু থেকে শুরু করবে, তাই না? এন্টার দিলাম। 0 দেওয়ার দরকার নেই, 0 মান তো হচ্ছে 0ই, 0 তো আর ফিট ইঞ্চি নাই। হ্যাঁ, 0 ট্যাব 0, তার মানে সে কোথা থেকে শুরু করছে? লাইনটা দেখেন আমার যে মূল বিন্দু থেকে শুরু করছে। হ্যাঁ, আচ্ছা, একজনে বলছেন যে ওই যে ইউসিএস টা এদিক ওদিক নাড়াচাড়া করতেছে, তাই না? আমারটা এখনো নাড়াচাড়া করতেছে, এটা আমি আবার দেখাই দিব আর কি। ঠিক আছে, আপাতত একটু কাজ শেষ করে এটা এল এন্টার, লাইন কমান্ডের শর্টকাট এল এন্টার। ঠিক আছে? হ্যাঁ, এরপর ফার্স্ট পয়েন্ট চাচ্ছে এখানে 0 ট্যাব 0, 0 দিবেন, এক্স এর ভ্যালু, ট্যাব বাটন চাপবেন, ওয়াই এর ভ্যালু 0 দিবেন, এরপর এন্টার দিবেন। যে আমার লাইনটা শুরু হয়েছে, ওই যে মূল বিন্দু থেকে শুরু হয়েছে। ওকে, আচ্ছা, এখন আমরা একটু টগল কি ব্যবহার বুঝি। আমার এই লাইনটা হচ্ছে স্ট্রেট হরিজন্টাল লাইন, এটার অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। এটা স্ট্রেট ভার্টিক্যাল, এটার অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে অটোক্যাডে একটা টগল কি আছে বা মোড আছে, যেটা অন করলে আপনার মাউস পয়েন্টারটাকে সে সবসময় স্ট্রেট হরিজন্টাল এবং ভার্টিক্যালে স্ন্যাপ করে রাখবে। এটা হচ্ছে অর্থো মোড, এই যে অর্থো মোড। ঠিক আছে, অর্থো মোডের শর্টকাট F8, ফাংশনের F8। এই যে অর্থো মোড যদি অন করেন, এটা যখনই আপনি কোনো কাজ করতে চান, যে আপনি কোন একটা লাইন আঁকতে চান স্ট্রেট হরিজন্টাল, দেখেন আমার স্ট্রেট হরিজন্টাল, সে শুধু স্ট্রেট হরিজন্টাল এবং স্ট্রেট ভার্টিক্যালে যাচ্ছে, তাই না? যদি এটা অফ করে দিই অর্থো মোড, দেখবেন সে সব দিকে মুভ করবে। ঠিক আছে, তাহলে আমরা কোনো কিছুকে যদি আঁকতে চাচ্ছি স্ট্রেট হরিজন্টাল স্ট্রেট ভার্টিক্যালি, তখন আমরা অর্থো মোড অন করব। কোনো কিছুকে মুভ করতে যাচ্ছি স্ট্রেট হরিজন্টাল স্ট্রেট ভার্টিক্যালি, অর্থো মোড অন করে দিব। ঠিক আছে, তাহলে অর্থো মোডের কাজ হচ্ছে আমাদের মাউসের
মাউস কন্ট্রোলটাকে কি করবে, সে স্ট্রেট ভার্টিক্যাল স্ট্রেট হরিজন্টালে ফিক্স করে রাখবে। অথবা আমরা হচ্ছে না কি প্রজাপতি কে ফেলছেন, যাক আসতেছে, আমি একটু আসি, সমস্যা নেই। আচ্ছা, আমরা আমরা কিছু আঁকার আগে কিছু ডিলিট করা শিখি, তাই এটা একটা সুবিধা হবে। অনেকে আঁকতে গিয়ে এদিক ওদিক প্রবলেম করবে, ডিলিট করতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো কিছু জিনিস আঁকেন, এখানে সার্কেল আঁকেন, রেক্টেঙ্গেল নিয়ে রেক্টেঙ্গেল আঁকেন, লাইন কমান্ডে ঢুকে বিভিন্ন ধরনের লাইন আঁকেন, ঠিক আছে, এরকম করে লাইন কিছু অনেক কিছু আঁকেন আর কি, ঠিক আছে, এবড়ো তেবড়ো আঁকেন। কিভাবে অবজেক্টকে ডিলিট করব, তাহলে ডিলিট করার আগে অবজেক্টকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। অটোক্যাডের সিলেকশনের অনেক পদ্ধতি আছে, আমরা আস্তে আস্তে অ্যাডভান্স পদ্ধতিগুলোতে যাব, ঠিক আছে। অ্যাডভান্স হচ্ছে আমরা কুইক সিলেক্ট করতে পারি, এরকম অপশন আছে। তো প্রথম যে বেসিক সিলেকশন অটোক্যাডের, সেটা হচ্ছে অবজেক্টের, যে অবজেক্টকে সিলেক্ট করতে চান সেটার উপরে এসে ক্লিক করা। ক্লিক করলে কি আসছে, কিছু পয়েন্ট আসছে না, তার মানে যেগুলোকে বলে গ্রিপ পয়েন্ট। এই গ্রিপ পয়েন্টও কিন্তু অটোক্যাডে কাজ করতে সুবিধা দিবে, ঠিক আছে। আমরা গ্রিপ পয়েন্ট নিয়ে পরে আসবো। এই যাকে সিলেক্ট করবেন তাকে ক্লিক করবেন। আমার পিক বক্স বড় করছি, পিক বক্স কিভাবে বড় করে মনে আছে, গত ক্লাসে দেখাইছিলাম। পিক বক্স সিলেকশনে যে সিলেক্ট করার সময় সুবিধা দিচ্ছে, পিক বক্স বড় করতে হলে ওপি লিখে এন্টার করে সিলেকশনে এসে এই যে পিক বক্সটাকে বড় করে রাখতে বলছি, মোটামুটি, বেশি বড় না, তাই না, মাঝারি সাইজে রাখতে বলছিলাম। ওপি এন্টার করে সিলেকশনে, কোনটা এটা 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 হচ্ছে ক্রসহেয়ারটা আমাদের কাজে নাই তেমন। এটা হচ্ছে ডিসপ্লেতে আসবেন, এই যে ক্রসহেয়ার, কোনটা সিলেকশন বক্স, পিক বক্স মোটামুটি, এই যে মোটামুটি মাঝারি সাইজে রাখবেন। আমি বলছি কি, আপনি এটা বড় করলে যখন আপনি ছোট ছোট কাজ করবেন তখন বড় হয়ে গেছে, সে কাকে সিলেক্ট করবে আপনার জন্য কি, এজন্য মোটামুটি ছোট বড় রাখবেন, মানে বেশি বড় না, ঠিক আছে। কারণ আমরা ক্লিক করে করে কি করব না, সিলেক্ট করব না, ঠিক আছে। আমি জাস্ট এটা আপনাকে একটা পদ্ধতি দেখাচ্ছি, আমরা একদম ক্লিক করে করে সিলেক্ট করব না, এটা হচ্ছে বেসিক সিলেকশন। এই সিলেকশন দিয়ে আপনি সিলেক্ট করবেনও না পরবর্তীতে। জাস্ট আমি বলছি সিলেক্ট করতে, কোন একটা অবজেক্ট সিলেক্ট করতে পিক বক্স একটু বড় থাকলে আমরা সিলেক্ট করতে সুবিধা হয়। আমরা পরবর্তীতে পিক বক্স বড় করে একটা অবজেক্ট সিলেক্ট করব, এত সময় নাই, ঠিক আছে। এটা একটা, যেহেতু বেসিক সিলেকশন বলছি, সেই সিলেকশনের জন্য কি দরকার বা কোনটা করলে ভালো সেটা দেখাচ্ছে। ওকে, অনেক কিছু আঁকছেন তাই না, এখন ডিলিট করি আমরা। তাহলে আরেকটা পদ্ধতি হচ্ছে সিলেকশন বক্স, খেয়াল করেন সবাই। আমি যখন এই পাশে ক্লিক করছি, ক্লিক করে মাউস ছেড়ে দিছি, মাউস ছেড়ে দিয়ে আমি ডানে আনলে একটা বক্স ক্রিয়েট হচ্ছে ব্লু কালারের, তাই না। এটাকে বলে আমরা রাইট সিলেকশন বক্স অথবা ব্লু সিলেকশন বক্স। ব্লু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায় যদি সিলেকশন কালারে চেঞ্জ করি, সেজন্য আমরা ব্লু বলি না, আমরা বলি রাইট সিলেকশন বক্স। কেন রাইট সিলেকশন বলছি, ক্লিক করে কোন দিকে আসছে, ডানে আসছে, আবার ক্লিক করলে বামেও যেতে পারি, তাই না। দুই দিকের কালার দুই ধরনের আসতেছে, দেখছেন, দুই দিকের কালার। হ্যাঁ, আপনি ক্লিক করে ধরে রাখছেন, আপনি এরকম ক্লিক করে ধরে রাখছেন, ক্লিক করে ছেড়ে দিতে বলছি, ক্লিক করে ছেড়ে দিলে বক্স আসবে, আর ক্লিক করে ধরে রাখলে আপনি এরকম কি বলে, মুখ দিয়ে আসতেছে না, মানে বলি। আচ্ছা যাও, আচ্ছা এখন এই যে সিলেকশন, আমরা সিলেকশনটা কি বলছি, এখান থেকে যখন রাইট সিলেকশন বক্স আসবে, খেয়াল রাখবেন, রাইট সিলেকশন বক্স যখন আসবো তখন কোন অবজেক্টকে সিলেক্ট করতে হলে ওই অবজেক্টকে সম্পূর্ণরূপে বক্সের মধ্যে ঢোকাইতে হবে, ইন করতে হবে। যেমন আমার এই দুটা লাইন আমার সম্পূর্ণরূপে ইন করে নাই, তাহলে সেই দুটা লাইনকে কি করবে না, সিলেক্ট করবে না। আমি যদি এই অবস্থায় ক্লিক করি, দুই লাইনকে সিলেক্ট করে নাই, তাহলে কোন একটা লাইনকে যদি কোন একটা অবজেক্টকে যদি পুরোপুরি সিলেক্ট করতে চান, তাকে বক্সের মধ্যে, মানে এই রাইট সিলেকশন বক্সের মধ্যে সম্পূর্ণভাবে ঢুকাইতে হবে, সামান্য যদি বাদ থাকে সিলেক্ট করবে না। আর এরপর যদি লেফট সিলেকশন বক্সে আসেন, লেফট সিলেকশন বক্সের কাজটা হচ্ছে কি, সে অবজেক্টকে পুরোপুরি ঢুকাই, মানে ইন করতে হবে না, শুধুমাত্র সামান্য টাচ করলেও সিলেক্ট করবে। যেমন আমার এখানে অনেকগুলো বক্সের মধ্যে ঢুকছে, এই লাইনটা অর্ধেক ঢুকছে, এই সার্কেলটা অর্ধেক টাচ করছে, এই লাইনটা অর্ধেক টাচ করছে, এই লাইনটা অর্ধেক টাচ করছে, আর এটাকে একেবারে টাচই করে নাই, তাই না। যাকে টাচ করবে না তাকে সিলেক্ট করতে পারবে না, কিন্তু যাকে সামান্য করে টাচ করবে তাকে সে কি করবে, তাহলে সিলেকশন এটা কিন্তু লাগবে আমাদের।
যে এরকম এরকম অনেক অবজেক্ট আছে, তার মধ্যে কোন একটা বাদ দিয়ে আমি সিলেক্ট করতে চাচ্ছি, কারণ আমার এই কোন সিলেকশন বক্স ইউজ করলে আপনার সুবিধা হবে সেই অনুযায়ী সিলেকশন আসতে হবে। তাহলে এর টাচ যাদের করবে তাদের কি করবে, সে সিলেক্ট করবে, জাস্ট টাচ করলে হবে। আমি যদি বলি এদেরকে এই সামান্য করে টাচ করছে, দুইটা লাইনকে সিলেক্ট করবে। আমি যদি বলি এই কোনায় একটু করে টাচ করছে, তাহলে দুইটা লাইনকে কি, কিন্তু এই এদিক থেকে আসলে অবজেক্টকে কি করতে হবে, পুরোপুরি বক্সের মধ্যে ইন করাইতে হবে। ক্লিয়ার? দুই সিলেকশন বুঝছেন তো? এই হচ্ছে আমাদের বেসিক সিলেকশন পদ্ধতি। এরপরে আরো 2-3টা সিলেকশন পদ্ধতি আছে। এরপরে ডিলিট করার জন্য আমরা অনেক পদ্ধতি আছে, তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে কিবোর্ডের পদ্ধতি। কিবোর্ডে একটা ডিলিট আছে না, কিবোর্ডে সিলেক্ট করে অবজেক্ট সিলেক্ট করে ডিলিট করে দিলে ডিলিট হয়ে যায়, তাই না? এরপরে আচ্ছা ডিলিট করে ফেলছি বলে, এখন আবার পিছনে আসার কথা দরকার, যে আমার না এটা ডিলিট করা দরকার না, আমি ভুলে ডিলিট করে ফেলছি, তাহলে কি করতে হবে, আনডু করতে হবে। আনডু আনডু করার শর্টকাট হচ্ছে, আনডুর শর্টকাট হচ্ছে যাই। আচ্ছা এই জিনিসটা যাদের প্রবলেম করতেছে, এই যে নাড়াচাড়া করতেছে, তাই না, এটা আমি দেখাইছিলাম গত ক্লাসে, যে এটার উপরে এসে রাইট ক্লিক করে ইউসিএস আইকন সেটিং, শো ইউসিএস আইকন সেটিং, এটাকে আনচেক করে দিবেন, তাহলে সে কোনায় ফিক্স হয়ে যাবে। অথবা অথবা মেনুবার, মেনুবার আছে সবার, মেনুবারের মধ্যে ভিউতে আসে ডিসপ্লে ইউসিএস আইকন, এই যে অরিজিন, আমার এটা অরিজিনে নাই, এখন এটা চিক চিহ্ন দেয়া নাই, তার মানে অরিজিনে নাই, মানে অরিজিন মানে মূল বিন্দুতে নাই, সে কোনায় ফিক্স হয়ে গেছে, তাই না? আবার যদি এটাতে ক্লিক করে দেখবেন আবার ওই জায়গায় অরিজিনে চলে আসবে, আবার মুভ করবে, ঠিক আছে? তাহলে দুইটা প্রসেসের, একটা প্রসেস হচ্ছে রাইট ক্লিক করে যে মাউস সেটার উপর আনতে হবে, তারপর রাইট ক্লিক করবেন, এরপরে ইউসিএস আইকন সেটিংস আসবে, এরপরে যে শো ইউসিএস আইকন এট অরিজিন, এটাকে আনচেক করতে হবে, তাহলে সে কি ওইখান থেকে আর নড়বে না, কোনায় ফিক্স থাকবে, ঠিক আছে? আমরা এটা রাখবো আর কি, ওকে? আচ্ছা এবার লাইন কমান্ডে ঢুকে এল এন্টার 0 ট্যাব 0 এন্টার,
এখন কিন্তু ওই যে আমার মূল বিন্দু থেকে শুরু করছে, কিন্তু সে ওই যে ওটা কিন্তু অন্য জায়গায়, ঠিক আছে, 0 ট্যাব 0, আমরা মূল বিন্দু থেকে শুরু করতেছি আর কি, ঠিক আছে। আচ্ছা, আপনাদের এখানে সবগুলা অন্য সবগুলো অফ আছে তো নাকি? টগল কি অন্যগুলো অফ আছে? আমরা একটা একটা টগল কি দেখবো। আমরা বলছিলাম অর্থ মোড, অর্থমিট কি করে আমাদের মাউস পয়েন্টারটাকে স্ট্রেট হরিজন্টাল স্ট্রেট ভার্টিক্যাল ফিক্স রাখে, ঠিক আছে, স্ট্রেট হরিজন্টাল স্ট্রেট ভার্টিক্যালি ফিক্স রাখবে। তার মানে আমরা কোনো কিছু করতে চাচ্ছি, স্ট্রেট হরিজন্টাল স্ট্রেট ভার্টিক্যাল মুভ করতে চাচ্ছি, কপি করতে চাচ্ছি, লাইন আঁকতে চাচ্ছি, তাহলে কোন মোড অন রাখবেন? অর্থ মোড। এটা শর্টকাট হচ্ছে F8। ল্যাপটপে হলে শিফট চেপে দিতে হয়, সেজন্য একটু কষ্ট, তাই না? এটা অন রাখবো আমরা, এটা অন রাখলে তেমন অসুবিধা নেই। যখন অফ করতে হবে এখানে এসে জাস্ট মাউস দিয়ে অফ করে দিলে হবে। ওকে, তাহলে আমি এখানে ড্রয়িংটা শুরু করি। ড্রয়িংটা শুরু করতে হলে আমার ড্রয়িং এ এটা হচ্ছে আমি ফিটে ধরে নিলাম, এখান থেকে এটা হচ্ছে 75 ফিট, ঠিক আছে। তাহলে অর্থমোড যেহেতু অন করছি সে স্ট্রেট হরিজন্টালি আসছে, তাই না? আমরা স্ট্রেট হরিজন্টালি আসলো 75 ফিট, এন্টার করেন, একটা লাইন আঁকেন, এরপর এসকেপ করে বের হয়ে আসেন। আপনার যে প্রবলেমটা হচ্ছে, লাইনটা আঁকছেন কিন্তু আপনার স্ক্রিনটা এত বেশি জুম আউট হয়ে আছে যে আপনার এটাকে একটা বিন্দুর মতো দেখা যাচ্ছে, তাই না? আমার লাইনটা এখন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। কেন? আপনি অনেক বেশি জুম আউট হয়ে আছেন। আমি এই জন্য বলছিলাম যে প্রবলেম করবেন, তার কারণে কি সেট করছি? লিমিট সেট করছি। এখন LIM লিখে আমরা এন্টার করছিলাম না, এখন জেড লিখে জেড এন্টার এ এন্টার করেন, জেড এন্টার এ এন্টার, তাহলে দেখবেন আপনার স্ক্রিনে ওই ডেটা চলে আসবে, ঠিক আছে। আপনি অনেক বেশি কি হয়ে আছেন? জুম হয়ে আছেন, জুম আউট হয়ে আছেন। আর অনেকে থাকতে পারেন এরকম, অনেকে জুম বেশি হয়ে আছেন, অনেকে জুম আউট হয়ে আছেন, তাই না? এই প্রবলেমটার কারণে আপনি লাইন আঁকতেছেন, বুঝতে পারতেছেন না যে এটা 75 ফিট হয়েছে। এই জন্য আমরা কিন্তু লিমিট সেট করছি প্রথমে। তাহলে জেড এন্টার এ এন্টার করলে আপনার ওই যে লিমিট এলাকায় এসে চলে আসবে, যেন আমাদের যে ড্রয়িংটা এখানে চলে আসছে। হ্যাঁ, এখন একটু আস্তে আস্তে এগুলো তো আস্তে আস্তে আসবে। আর একটু শিখি, যখন জুম করবেন একটু এদিকে খেয়াল করেন, সবাই একটু, আমি সলভ করবো, সমস্যা নাই। এই প্রথম দিকে প্রবলেমে পড়বেন দেখে আমি একেবারে পুট করে যাচ্ছি না, একটা লাইন খুঁজে পাওয়ার জন্য। যখন আমরা মাউসের হুইল দিয়ে জুম ইন জুম আউট করবো, খেয়াল করতেছেন? খেয়াল করেন এদিকে, হ্যাঁ এদিকে এদিকে, মাউসের চাকা দিয়ে যখন জুম ইন জুম আউট করবেন তখন একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার মাউস পয়েন্টারটা যেখানে আসে সে ওই পয়েন্টে জুম করবে, ওই পয়েন্টে জুম আউট করবে, ঠিক আছে। যেমন আমি এই জায়গাটা জুম করতে চাচ্ছি, তাহলে আমি মাউস এখানে রাখলে হবে? যেখানে মাউস সেখানে সে সেখানে জুম করবে, তাহলে আমার ড্রয়িং কই চলে গেছে? বাইরে চলে গেছে। তাহলে আপনাকে জুম করার সময় যে জায়গায় জুম করতে চান সেখানে মাউস আনতে হবে, তারপর জুম করবেন, ঠিক আছে। এখন আপনার এটা ওখানে চলে গেছে, এটাকে এখানে আনতে হবে, ঠিক আছে। আপনি ওখান থেকে যদি জুম করেন তাহলে তো সে বাইরে যেতে থাকবে, তাই না? আপনি এটাকে এখানে আনার জন্য একটা খুব সহজ পদ্ধতি, জুম করে আমি এটাকে এখানে আনতে পারি। কিভাবে? এখানে মাউস আনলাম, জুম আউট করলাম, তাহলে কি জুম আউট হচ্ছে ওই পয়েন্টের দিকে আসতেছে, মানে ছোট হচ্ছে ওই বরাবর। যে মাউস যেখানে থাকবে সেখানে জুম হবে, মাউস যেখানে থাকবে সেখানে জুম আউট হবে। তাহলে জুম ইন জুম আউট দিয়ে আপনি এটাকে এদিক ওদিক কন্ট্রোল করতে হবে, এবং খুব স্মুথলি মনে রাখবেন যেখানে মাউস থাকবে সেখানে জুম হবে, মাউস যেখানে থাকবে সেখানে জুম আউট হবে, ঠিক আছে। বুঝতে পারছে? আচ্ছা, আরেকটা কমান্ড শিখি। আমার লাইনটা এক পাশে আছে, এক পাশে নিয়ে যান, যদি এভাবে থাকে এরকম জুম করে এক পাশে নিয়ে যান, ঠিক আছে, উপরে চলে গেল আর কি। যদি আমরা এটা পরবর্তীতে খুব কম ইউজ করবো, এটাকে আমি চাচ্ছি জুম ইন জুম আউট করে, আপনি এখানে আনতে পারতেছেন না, এটাকে টেনে ধরে আনার একটা কমান্ড আছে, সেটা হচ্ছে প্যান কমান্ড। এখানে একটা হাতের মতো দেখা যাচ্ছে, দেখছেন? প্যান ওখানে না থাকলে সমস্যা নেই, এটা তো আমি কি করে দিতে বলছি, ভিউ কিউব এবং নেভিগেশন বার অফ করে দিতে বলছি এখানে গিয়ে, গত ক্লাসে বলছিলাম, এগুলা প্রবলেমে ফেলে সেজন্য। তো প্যান কমান্ডের শর্টকাট হচ্ছে পি, সবাই পি লিখে এন্টার করেন, করছেন? পি লিখে এন্টার করার পর দেখেন একটা হাত আসছে, হ্যাঁ, কোন প্ল্যানে ড্র করব? কোন প্ল্যানে? এই যে এখানে টপ প্ল্যানে, তাই না? তো অনেকের এরকম হতে পারে যে ভিউ কিউবটা থাকলে মাউসটা কি হয়ে যায়, ঘুরে যায়। আমি একটু দেখাই, অনেকের এখানে হয়তো ক্লিক করে গেছে, মাউসটা কি মানে অন্য প্ল্যানে চলে গেছে, ঠিক আছে। এই যে মাউস এরকম দেখবেন, মাউস এরকম হয়ে যাচ্ছে। তো ওই যে আমাদের মাউসটা এতক্ষণ কিরকম ছিল, 4টা লাইন ছিল, তাই না? একটা বক্স ছিল টপ প্ল্যানে থাকলে।
তাহলে মাউস যদি কোনো কারণে এরকম ব্লু মানে গ্রিন কালার রেড কালার এসে যায় তাহলে বুঝবেন আপনার প্লেন কি হয়ে গেছে, প্লেন ঘুরে গেছে, প্লেন ঘুরে গেছে। প্লেন আমরা তো বলছি একটা কিউব, একটা কিউবের কয়টা সাইড, হ্যাঁ কয়টা, হ্যাঁ একটা কিউবের কয়টা পাশ থাকে, একটা কিউব হ্যাঁ 6টা থাকে তাই না, 6টা পাশ। আমরা এই যে টপ বটম এ পাশে ওই পাশে আবার এই পাশে সামনে ফ্রন্ট ভিউ ব্যাক ভিউ তাই না, তাহলে 6টা প্লেনের কোন প্লেনে চলে গেছেন আপনি বুঝতে পারবেন। এখন আপনি লাইন আঁকতেছেন অন্য প্লেনে তাহলে সে বাঁকা দেখা যাবে, এরকম দেখা যাবে। তাহলে বুঝতে হবে আপনার এটা অবশ্যই এখানে মানে মাউসটা খেয়াল করবেন, মাউস কোনো তো যেটা আমরা দেখি ঘুরে গেছে কিনা। তখন আপনি কি করবেন, এই যে এখানে এসে এই কোনায় এখানে এসে টপ করবেন, এখানে যাতে অলওয়েজ টপ থাকে এবং আপনার মাউসটা যাতে দেখতে এরকমই থাকে, ঠিক আছে। মাউস আপনার প্লেনটা ঘুরে গেলে তখন কি হয়ে যাবে, ওই যে এক্স ওয়াই জেড অথবা কালারটা অন্যরকম দেখা যাবে। তখন আপনি কি করবেন, এই কোনাটাতে এসে এখানে টপে ক্লিক করবেন, ঠিক আছে। তাহলে আপনার স্ক্রিনটা তখন ঠিকঠাক আসবে। ক্লিয়ার, বুঝতে পারছেন? এটা আপনার একটা প্রবলেম ছিল। এখন লাইন আঁকতে পারেন কিনা দেখি, আমরা একটু দেখাই। এবার এই যে আমি প্যান কমান্ডটা একটু দেখে আসি আগে। প্যান মানে কি, প্যান হচ্ছে টেনে নিয়ে আসা, ঠিক আছে। এই যে পি লিখে এন্টার করলে একটা হাত আসবে, এই হাতটা দেখেন আমি যদি ক্লিক করি এখানে যে জায়গায় ক্লিক করি, এই ক্লিক করে এখন ও ওই এলাকাটাকে ধরছে, ধরে দেখেন আমি এখানে টেনে নিয়ে আসতেছে ওই জায়গায় চলে আসতেছে, ঠিক আছে। প্যান, এটা হচ্ছে প্যান করা। আমরা অনেক সময় কি এরকম করে উপরে নিচে এরকম কি করি, ঠিক আছে। এটার একটা সহজ পদ্ধতি আছে। প্যান কমান্ডের শর্টকাট কি বলছি, পি করবো এন্টার দিব আবার টেনে নিয়ে আসবো, সেটা না করে আপনার মাউসের চাকাটা আছে না, চাকাটাকে যদি চেপে ধরেন সে প্যান কমান্ড হয়ে যাবে। চেপে ধরে রাখতে হবে, তখন আপনি টেনে এনে যেখানে আনবেন সেখানে এনে ছেড়ে দিবেন, ঠিক আছে। প্যান কমান্ড মানে এটা হচ্ছে প্যান করা, কি করা। যদি আমরা যখন অনেক ড্রয়িং হয়ে যাবে আপনি প্যান করে করে টাইম নষ্ট করবেন হয়তো প্রথম দিকে, কিন্তু পরবর্তীতে আপনি জুম দিয়ে কি করতে হবে, কন্ট্রোল করতে হবে। কিভাবে জুম দিয়ে কন্ট্রোল করবেন আমি একটু দেখাই। এটা প্রথম দিকে সাপোজ আমি এই জায়গায় এটা এখানে আছে, তাহলে এটাকে যদি আমি এখানে আনতে চাই, আমার প্যান করে না এনে আমি যদি জাস্ট মাউস এখানে আনলে জুম আউট করলে এখানে চলে আসবে, জুম ইন করলে বড় হয়ে যাবে। আপনি কি করতে পারবেন, মাউসের জুম ইন জুম আউট দিয়ে আপনাকে কি করতে হবে, সবগুলা কন্ট্রোলে আনতে হবে, ঠিক আছে। ওই যে প্যান করে করে টাইম নষ্ট করা যাবে না। তারপর আমরা প্যান কমান্ডটা ইউজ করতে পারে হয়তো প্রথম দিকে আপনার লাগতে পারে, আপনি জুমটাও তো বেশি কি পারফেক্টলি ইউজ করতে পারতেছেন না, তখন আপনার হয়তো লাগবে। কিন্তু আমরা যখন আপনি আস্তে আস্তে প্র্যাকটিসে চলে আসবে তখন আপনাকে এটা জুম করে করে কন্ট্রোল করতে হবে। এটা এখানে চলে গেছে, আমি প্যান করে আনবো না, জুম আউট করে নিয়ে আসলাম, এরপর যেখানে জুম করবো এখানে জুম করে দিব, তাই না। এভাবে কাজগুলো করতে হবে। আচ্ছা, আরেকজন বলছেন কি আচ্ছা আমি যেটা 75 ফিট আঁকছি এটা 75 ফিট হয়েছে কিনা, তাই না। অ্যাকচুয়ালি 75 ফিট হয়েছে কিনা এটা দেখার জন্য আমাদের ডাইমেনশন চেক করতে হয়। তো আমরা ডাইমেনশন চেক করব না, কারণ ডাইমেনশনের উপর ক্লাস আছে, অনেক কিছু শিখতে হবে। আমরা ডাইমেনশনের দিকে যাব না, আমরা এটা ইজিলি চেক করতে পারি। এটার একটা অপশন আছে, সেটা হচ্ছে ইউটিলিটি প্যানেল। দেখেন এই যে ইউটিলিটি প্যানেল আছে না, ইউটিলিটি প্যানেলের এখানে মিজারের যে অপশনটা আছে, হ্যাঁ প্যান কমান্ড তো অলরেডি বুঝছেন। প্যান কমান্ডটা আপনি পি লিখে এন্টার করে না করে আপনারা ওই প্যান যদি করার দরকার হয় মাউসের চাকাটাকে চেপে ধরে প্যান করবেন, ঠিক আছে। কোনো কিছু ডাইমেনশন চেক করার জন্য, ডাইমেনশন দেওয়ার জন্য না, ডাইমেনশন চেক করার জন্য ইজিলি চেক করার অপশন হচ্ছে ইউটিলিটি প্যানেলের এই যে মিজার লেখা আছে না, এখানে ক্লিক করবেন, ক্লিক করে যার ডাইমেনশন দেখতে চান তার উপর মাউসটা আনবেন, তাহলে সে তার ডাইমেনশনটা দেখাবে, ঠিক আছে। এটা অনেকগুলো অবজেক্ট থাকলে অনেকগুলো অবজেক্টের দেখাবে, ঠিক আছে। হ্যাঁ 6 ফুট 3 ইঞ্চি দিচ্ছেন, সেজন্য 6 12 72 3 75 ইঞ্চি দিচ্ছেন, ফিট দেন নাই। আপনি কি দেন নাই, ফিট সিম্বলটা দেন নাই, বুঝতে পারছেন। হ্যাঁ যদি আপনার আপাতত, আমরা এটা ভবিষ্যতে দেখবো না, আপাতত যখন আপনার ডাইমেনশন দেখা চেক করার দরকার পড়তেছে, এখন না আপনি একটু কনফিউজ হচ্ছেন যে আমার 75 ফিট হয়েছে কিনা, 100 ফিট হয়েছে কিনা। আপনি প্রফেশনাল হয়ে গেলে তো আর আপনার 100 এদের হয়ে যাবে। আপাতত চেক করার জন্য আমি বলছি ইউটিলিটিতে এসে মিজার আসবেন। অ্যাকচুয়ালি মিজার না, এখানে কিন্তু অনেকগুলো কমান্ড আছে দেখবেন, এই যে কুইক, ডিসটেন্স, রেডিয়াস, এই সে। আমরা অ্যাকচুয়ালি কুইকে থাকি, ডিফল্ট অবস্থায় উপরে কুইক থাকে। কুইক হলে একসাথে সবগুলা দেখাবে, অ্যাঙ্গেলও দেখাবে, রেডিয়াসও দেখাবে, সবগুলা দেখায়, সেজন্য কুইকে আমি বলছি মিজার। অ্যাকচুয়ালি মিজারের অনেকগুলো অপশন আছে, তাহলে এখানে কোনটা, কুইকটা। এই কুইকটা কিন্তু ডিফল্ট অবস্থায় উপরেই থাকে, যে রুলার দেখছেন, এই রুলারটা কি কুইক। আপনি যদি এখানে কোনো কারণে অন্যটাতে ক্লিক করে দেন উপরে সে চলে আসবে, দেখছেন উপরে এখন কি চলে আসছে, ওই রেডিয়াসটা চলে আসছে, তাই না। এই জন্য নর্মালি ডিফল্ট অবস্থায় কে থাকে,
কুইকটা থাকে, কুইক থাকলে একসাথে সবগুলা শো করে। এই জন্য আমি বলছি ইউটিলিটিতে এসে মিজারে ক্লিক করবেন। আমি এই জন্য বলি না যে কি কুইক আসতে, তারপরে যদি এখানে কোনো কিছু চেঞ্জ হয় আপনি এখানে ক্লিক করে কুইকে ক্লিক করবেন, ঠিক আছে? কুইকে হইলে আপনার অ্যাঙ্গেলও দেখাবে, পরবর্তীতে আমরা দেখবো অ্যাঙ্গেল, তারপর রেডিয়াস, ডায়ামিটার সবকিছু সে দেখাবে, কিন্তু এটা ডাইমেনশন দিবে না, দেখাবে শুধু। ওকে, দেখেন এটা 75 ইঞ্চি আসছেন, এটা ডিলিট করে দিবেন, ভুল করছেন, আবার শো ট্রিক করে নেবেন, লাইন কমান্ড নিয়ে আবার 75 ফিট রাখবেন, এসকেপ চাপবেন। যে কোনো কমান্ড থেকে বের হওয়ার জন্য সবটা হচ্ছে এসকেপ, ঠিক আছে? 75 ফিট লাইন রাখতে পারছেন সবাই? হ্যাঁ, প্রথম দিকে অনেকের প্রবলেম হবে, আমরা আস্তে আস্তে সলভের দিকে যাবো। ফার্স্ট পয়েন্ট 0 দেন, অথবা যে কোনো জায়গায় ক্লিক করেন, 0 দিলে মূল বিন্দু থেকে শুরু করবে, আর ক্লিক করলে যেখানে ক্লিক করবেন সেখান থেকে শুরু করবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস অনেকে ভুল করে, একটু খেয়াল করে, যখন আমরা ক্লিক করে এখানে 75 ফিট দিলাম, এখানে কি করতে হবে? এন্টার করতে হবে। কেউ কখনো ক্লিক করবেন না। আমি 75 ফিট দিচ্ছি না, এখন যদি ক্লিক করি তাহলে 75 ফিট নিবে? সে কিন্তু প্রায়োরিটি দিবে ক্লিককে। আমার ক্লিক কোথায় আছে? আমার মাউস যেখানে আছে সেখানে ক্লিক করবে, তাহলে সে ওই পর্যন্ত চলে আসবে, ঠিক আছে? তাহলে কখনো ভ্যালু দিয়ে যদি আপনি আঁকতে চান, ভ্যালু দেওয়ার পরে ক্লিক করা যাবে না, কি করতে হবে? এন্টার দিতে হবে। ক্লিক করা যাবে, রাইট ক্লিক। রাইট ক্লিক কিসের কাজ করে? এন্টারের কাজ করে। আমাদের রাইট ক্লিক কিসের কাজ করে? এন্টারের কাজ করে। 75 ফিট রাইট ক্লিক, যে রাইট ক্লিক করলে এন্টার আসবে, এন্টার দিলাম, ঠিক আছে? একটু কষ্ট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা সেজন্য কখনো ভ্যালু দেওয়ার পরে ক্লিক করা যাবে না, ঠিক আছে? এন্টার দিতে হবে। আবার স্পেস বার এন্টারের কাজ করে, তাই না? এই জন্য এই জিনিসগুলা, ছোটখাটো জিনিসগুলো মাথায় রাখবেন। আচ্ছা, আমরা একটু শেষ করি। আমি এখন যেটা দেখাবো সেটা দিয়ে শেষ করবো, যদি আরো অনেক টুকু আগানোর কথা ছিল, আমরা আস্তে আস্তে আগে, সমস্যা নেই। এখন আমি এই যে লাইনটা তো আঁকছি, আমার এখান থেকে লাইনটা আবার ওখান থেকে শুরু করতে হবে তো নাকি? এই পয়েন্ট থেকে শুরু করতে হবে, তাই না? এখন আমি যদি এখান থেকে লাইন কমান্ড নিয়ে এসকেপ চেপে বের হয়ে আসলে, এসকেপ চেপে তো বের হয়ে আসছি, আমি লাইন কমান্ড নিলাম, এখন পারফেক্টলি এই পয়েন্টকে যদি আমি এই পয়েন্ট থেকে পারফেক্টলি পাইছি তো নাকি? মনে হচ্ছে না পয়েন্ট পাইছি? ক্লিক করলাম, ক্লিক করে আমি উপরের দিকে জাস্ট ক্লিক করলাম, একটা লাইন আঁকলাম, মনে হচ্ছে কি দুইটা লাইন কি কানেক্টেড আছে, তাই না? কিন্তু আমি যদি জুম করি, তার অ্যাকচুয়ালি অনেক কি আছে, ডিসপ্লেসমেন্ট আছে। তাহলে আপনি খালি চোখে বা মানে খালি হাতে আমরা কি পারফেক্টলি কোনো পয়েন্ট পিক করাটা কোয়াইট ইম্পসিবল জিনিস। আমাকে পয়েন্টটা পারফেক্টলি স্ন্যাপ করতে হবে। তখন আমাদেরকে কি করতে হবে? আমাদের আরেকটা টগল কি অন করতে হবে, সেটা হচ্ছে অবজেক্ট স্ন্যাপ। এই যেটা আছে না, এটা অবজেক্ট স্ন্যাপ আছে না, এটা আমরা অলওয়েজ অনই রাখবো, ঠিক আছে? এটার কাজ কি এটা একটু দেখি। এটার কাজ হচ্ছে কোন বিভিন্ন অবজেক্টের বিভিন্ন পয়েন্টকে পিক করা। যেমন একটা লাইনের কি কি পয়েন্ট থাকতে পারে বলেন তো? একটা লাইনের কি কি পয়েন্ট আছে? এটা হচ্ছে, এটা দুইটা এন্ড পয়েন্ট, দুইটা তো এন্ড পয়েন্ট, আর মিড পয়েন্ট থাকতে পারে, তাই না? মিড পয়েন্ট, একটা লাইনের মাঝখানে মধ্যবিন্দু আছে না, মধ্যবিন্দু থাকতে পারে। আর একটা সার্কেলের কি থাকতে পারে? সেন্টার পয়েন্ট, মিড পয়েন্ট না, সেন্টার পয়েন্ট। আর কোয়াড্রেন্ট পয়েন্ট থাকে, যে চার ভাগ করলে যে পয়েন্ট গুলো হয় এগুলোকে কোয়াড্রেন্ট পয়েন্ট বলে। ট্যানজেন্ট পয়েন্ট থাকতে পারে। তাহলে বিভিন্ন অবজেক্টের বিভিন্ন পয়েন্টকে আমাকে কি করতে হতে পারে? পিক করতে হতে পারে। এই পিক করার জন্য আমাকে পারফেক্টলি পিক করার জন্য, স্ন্যাপ করার জন্য আমাদের এটা অন রাখতে হবে। ক্লিয়ার? এখন কোনটা সে স্ন্যাপ করবে সেটা সেটিংস আছে। এটার পাশে একটা অ্যারো আছে না, এটাতে ক্লিক করেন, দেখেন ক্লিক করলে দেখবেন এখানে অনেকগুলো নাম দেয়া আছে। এটা সহজ জিনিস, যে এখানে আমরা যেহেতু আমরা এতদিন কাজ করছি, এগুলো আমার সবগুলো অন করা আছে। ডিফল্ট অবস্থায় কিন্তু সব অন থাকবে না, সবগুলোতে টিক চিহ্ন দেয়া থাকবে না, ঠিক আছে? আপনারা কি করবেন, ওখানে এসে সেটিংস এর, আজকের যেহেতু প্রথম ক্লাস, আমরা আপনারা বাসায় গিয়ে এটাতে ক্লিক করে দেখবেন এই সবগুলো অন আছে কিনা। হ্যাঁ, এই লাস্টের এটা অন করবেন না। এটা নিয়ারেস্ট, মানে নিয়ারেস্ট হলে কি হবে? সে বারবার ওটাকে করবে, তখন আমি এন্ড পয়েন্ট চাইলে এন্ড পয়েন্ট পাবো না, মিড পয়েন্ট চাইলে মিড পয়েন্ট পাবো না। সে নিয়ারেস্ট কাছাকাছি পয়েন্ট পাইলে কি করতে থাকবে, সেজন্য আমরা এটা অফ রাখবো। এটার কাজ আছে, যখন কাজে লাগবে তখন এখানে এসে অন করবো। অন কিভাবে করবেন? এখানে আসবেন, এই যে ক্লিক করবেন, জাস্ট অন হয়ে যাবে। এগুলো অফ রাখতে পারে, এগুলো আমাদের তেমন বেশি কাজে, প্যারালালটা আমাদের লাগতে পারে, আমরা একদম সবকিছু সবগুলো অন রাখতে পারি, সমস্যা নাই। কিন্তু নিয়ারেস্টটা অন থাকলে কি হবে? অন্যগুলা পিক করতে আমার অসুবিধা হবে, সেজন্য আমরা নিয়ারেস্টটা অফ রাখতেছি। অন্যগুলা অন, এগুলো আমাদের তেমন লাগবে না। ইন্টারসেকশন, প্যারালালটাও খুব কম লাগবে, এই জন্য আমি এত বেশি অন, সব অন রাখতে পারি, কিন্তু নিয়ারেস্টটা অফ রাখবেন। ক্লিয়ার? ওকে,
তাহলে এটা সেটিংস আপনি কোথায় করতে পারবেন? এখানে না গিয়ে যে ড্রাফটিং সেটিং, ডিএস এর মধ্যে এই যে অবজেক্ট স্ন্যাপ, ঠিক আছে, এখানে সেটিংসটা আছে, দেখছেন এখানে সবগুলো আছে, এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট, আমরা যে নিয়ারেস্টটা দুটো অফ রাখছিলাম, তাই না? আপনি এখান থেকে করতে পারেন, এখানে এসে আনচেক করে দিলে চলে যাবে, চেক করে দিলে আসবে, তাই না? তো এই জন্য আমরা এখান থেকে আসেন, এখান থেকে যদি ইজিলি করতে পারি, এখানে এসে এখান থেকে করতে পারি। আর আমরা সব অন রাখলে সমস্যা নেই, নিয়ারেস্টটা অন অফ রাখলে ক্লিয়ার। পরবর্তীতে আমরা দেখবো কখন কোনটা কি করে, কি কাজ, কোনটা কি কাজ। এই যে কোয়াড্রেন্ট আছে, নোড আছে, জিওমেট্রিক সেন্টারটা কখন কাজে লাগবে, পারপেন্ডিকুলার, ট্যানজেন্ট, এগুলো কখন কাজে লাগবে, যখন আমরা কাজে লাগাবো তখন বুঝতে পারবেন, ঠিক আছে? আপাতত হচ্ছে কি আপনি অবজেক্ট স্ন্যাপের এখানে এসে সবগুলো অন করে দেন, এই দুইটা অফ রাখতে পারেন, অথবা নিয়ারেস্ট অফ রাখবেন আপাতত। ওকে, এখন এটা অন করলাম, অন হয়েছে না? আমার এখানে এন্ড পয়েন্টও অন আছে, তাই না? এখন যদি আমি লাইন কমান্ড নিই, এখন যদি এই যে লাইনের উপরে আসে, দেখবেন যে মিড পয়েন্ট পাচ্ছে, একটু এদিকে আসলে এন্ড পয়েন্ট পাচ্ছে। আমার ওখানে যেতে হচ্ছে না, অনেক দূরে থাকা অবস্থায় কি হচ্ছে, একটা গ্রিন বক্স আছে, তাই না? এই গ্রিন বক্স আসা মানে হচ্ছে সে অবজেক্টের ওই পয়েন্টকে পিক করছে অলরেডি, আমার ওখানে যাইতে হবে না, এই বক্স আসা অবস্থায় ক্লিক করলে হবে। মানে আমি অনেক দূরে ছিলাম না, তারপর ক্লিক করছি, তাহলে সে কোন পয়েন্টে নিছে, ওই যে অবজেক্ট স্ন্যাপের বক্সটা আছে ওখানে সে নিবে, ওই বক্সটা আসতে হবে, না আসলে কি হবে না। দেখেন, এবার দেখেন, লাইন কমান্ড নেন, অবজেক্ট স্ন্যাপটা অন রাখেন, এরপর এখানে আসেন, এই যে দেখেন আমি কিন্তু লাইনের উপরেও নাই, লাইন থেকে একটু দূরে আছি, তাহলে সে ওই পয়েন্টকে পিক করতেছে। এই অবস্থায় ক্লিক করলে সে ওই লাইন থেকে আঁকা শুরু করে দিবে, ঠিক আছে? এখন আমি অর্থ মোডকে অফ করে দিই, আমার এখন কোনাকুনি লাইন আঁকতে হবে, তাই না? করেন, দেখাচ্ছি, এটাই তো দেখাচ্ছি। তাহলে এই যে এখানে আমার দুইটা ভ্যালু চাচ্ছে, দেখেন, একটা হচ্ছে এল লেন্থ, আর একটা হচ্ছে অ্যাঙ্গেল। তাহলে আগে এখানে অ্যাঙ্গেল দিবেন 135 ফিট, সরি ভ্যালু দিবেন লেন্থ 135 ফিট। এখান থেকে এখানে আসলে কি করতে হবে, একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালুতে যেতে হলে ট্যাব বাটন চাপতে হবে, ট্যাব। আমরা সেটা এক্স এবং ওয়াই থেকে বলছি না, এখানেও সেম, যেখানে আমরা দুইটা ভ্যালু চাইবে, কোথায়, ডাইনামিক ইনপুট মোডে একটা ভ্যালু দিয়ে যদি অন্য ভ্যালুতে দিতে যেতে হয়, তাহলে ট্যাব বাটন চাপবেন, ট্যাব দিলাম, যে ট্যাব দেওয়ার সাথে সাথে অ্যাঙ্গেলে চলে আসছে, অ্যাঙ্গেল কত 45, এন্টার, ঠিক আছে? তাহলে আমি দুইটা লাইন ড্র করলো, এটা আঁকতে পারেন কিনা, মানে তাইলে আপনার বাসায়, এটা আমি শেয়ার করে দিব, আপনার বাসায় প্র্যাকটিস করবেন। কি করবেন, এখান থেকে বাসায় জাস্ট যখন স্ট্রেট হরিজন্টাল, স্ট্রেট ভার্টিক্যাল আসবেন, তখন অর্থমোড অন রাখবেন, ঠিক আছে? আর এখানে লাইনটা আসবেন, এখান থেকে এদিকে যাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, ওকে? আবার যখন এখান থেকে এখানে আসবেন, অ্যাঙ্গেল কত 45, দেখেন আমি এই জন্য একটু দেখাই দিচ্ছি, নাহলে আমার বাসায় কি প্রবলেমে পড়বেন। দেন আমি যখন লাইনটা আঁকতেছি, যখন এই পয়েন্ট থেকে শুরু করলাম, আপনি দেখেন, একটু দেখলে দেখেন, এখন অর্থমোড আমরা বলছিলাম আমাদের অ্যাঙ্গেল হচ্ছে 0 থেকে 360 ডিগ্রি, তাই না? কিন্তু যখন ডাইনামিক ইনপুট মোড অন থাকবে, তখন দেখবেন ডাইনামিক ইনপুট মোডের ক্ষেত্রে 0 থেকে শুরু করে এদিকে 180 পর্যন্ত আসবে, আবার যখন নিচে চলে আসবেন তখন আবার কি, আবার এদিক থেকে কাউন্ট করা শুরু করে দিবে। তার মানে ওই দিক থেকে 0 থেকে 180 কাউন্ট করবে, এদিকেও সে, এখানে আমার 360 দিতে হবে না, কারণ আমি ডাইনামিক ইনপুট মোডের ব্যাপারগুলা কন্ট্রোল করতেছি কি দিয়ে, মাউসের ডিরেকশন দিয়ে। আমি মাউস যদি উপরে, আমার যদি অর্থমোড অন থাকে, মাউস উপরে নিলে লাইন উপরের দিকে আঁকবে, মাউস নিচের দিকে আনলে লাইন নিচের দিকে আঁকবে, মাউস ডানে নিলে ডানে আঁকবে, বামে নিলে বামে আঁকবে। তাহলে ডাইনামিক ইনপুট মোডটা আমরা কন্ট্রোল করতেছি কি দিয়ে, মাউসের ডিরেকশন দিয়ে। তো এই ক্ষেত্রে অ্যাঙ্গেলের ক্ষেত্রেও সেম, আমার মাউস যদি নিচে থাকে, তাহলে সে কোন দিকে আনবে, নিচে আঁকবে। এখানে যদি 45 দিই, সে এখান থেকে এই যে অ্যাঙ্গেল, এখান থেকে 45 এ আঁকবে, ঠিক আছে? তাহলে 45, যেমন আমি দিলাম, এখান থেকে একটু দেখাই দিই, তাহলে বুঝতে সুবিধা হয়। 45 ফিট, ট্যাব, 45, এন্টার। এরপর স্ট্রেট এদিকে যাইতে হবে, তাই না? অর্থমোড অন করলাম, কতটুকু 75 ফিট, এন্টার। উপরের দিকে যাইতে হবে, অর্থমোড অন রাখলাম, 75 ফিট, এন্টার। এরপর আমি অর্থমোড অফ করে দিলাম, এদিকে আসতে হবে। দেখেন এই যে অ্যাঙ্গেল, এখন অ্যাঙ্গেল কত দিতে হবে, অ্যাঙ্গেল আমার লাইনটা যাবে এদিকে, তাই না? এখানে হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে এদিকে 45 ডিগ্রি, তাহলে এখানে দিতে হবে 135 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখানে যাব 135 ফিট, ট্যাব 135, এন্টার। তাহলে লাইনটা কি সোজা আসবে, তাই না? তাহলে এরপরে এদিকে যেতে হবে, এদিকে কত ডিগ্রি অ্যাঙ্গেল দিতে হবে, এখান দেখেন এখানে অ্যাঙ্গেল হবে এখান থেকে এদিকে 45 ডিগ্রি, তাহলে আমার এখানে 45 দিতে হবে। তাহলে দিব 135 ফিট, ট্যাব 45, এন্টার, ওকে? এরপর সোজা উপরের দিকে যেতে হবে, অর্থমোড অন করে দিবেন, 75 ফিট, এন্টার। বামে আসতে হবে, বামে আসবো, 75 ফিট, এন্টার। এরপর এখান থেকে কোনাকুনি লাইনটা আঁকতে হবে, অর্থমোড অফ করে দিবেন, সোজা এদিকে আসবেন, কত ডিগ্রি অ্যাঙ্গেল,
হ্যাঁ করতে পারবে। আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে দিচ্ছি আর কি। F8 দিলে তো হবে। আমি F8 চাপলে অটো মোড অন হবে, এই যে অটো মোড অন হচ্ছে, F8 চাপলে অটো মোড অফ হবে, ঠিক আছে। তো আমি এদিকে আসলাম, এখানে দিতে হবে 135 ফিট, ট্যাব কত ডিগ্রি অ্যাঙ্গেল, 135 ডিগ্রি অ্যাঙ্গেল, তাই না? সোজা এদিকে আসতে হবে। এরপর এদিকে যেতে হবে, এদিকে 135 ডিগ্রি, 135 ফিট, 135, ঠিক আছে। এভাবে করে করে আমরা করতে পারবো। ওকে, এভাবে করবেন, আমরা এটাকে আরো সহজে করতে পারবো আরো কিছু জিনিস শিখলে, ঠিক আছে। আপাতত আপনাদের আমি দেখাইছি অর্থ মোড এবং অবজেক্ট স্ন্যাপ এবং লাইনটা কিভাবে অ্যাঙ্গেল করে করে রাখবেন, ঠিক আছে। বাসায় এটা প্র্যাকটিস করবেন। তো ভিডিও দেখতে দেখে খুব করবেন। আমরা নেক্সট ক্লাসে আরো কিছু টগল কি আছে সেগুলো আমরা কি ইউজ করবো। ওকে।